হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে কোনো রকম এমসিকিউর ক্লাস নয়, বরং আজকে নিয়ে এসেছি আমাদের যে ব্যাচ কোর্স চলছে, অ্যাডমিশন চলছে এবং সেই ব্যাচ কোর্সে কি ধরনের ক্লাস হয়ে থাকে বা কিভাবে আমরা ক্লাস করে থাকি সেটা তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল। অর্থাৎ আমরা কি ধরনের কন্টেন্ট আমরা আমাদের ব্যাচ কোর্সে দিয়ে থাকি বা আমরা যে বলে থাকি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করাই, তো সেটা কতটা কিভাবে করায় সেটা আজকে আমরা ব্যাচ কোর্সের একটা ক্লাস তোমাদের ডেমো দেখাবো, তাহলে আইডিয়া হয়ে যাবে আমরা আমাদের ব্যাচ কোর্সে কি টাইপের থিওরি ক্লাস করে থাকি। ঠিক আছে, তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা। তোমরা জানো ইতিহাসের শুরুতেই আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে ক্লাস করে থাকি। তোমরা যারা আমাদের ব্যাচ কোর্সে অলরেডি যুক্ত রয়েছো তারা তো এই ক্লাসটা অলরেডি করেছো। তো সেই ক্লাসটাই যারা আমাদের ব্যাচ কোর্সে নিতে ইচ্ছুক, এখনো যাদের মধ্যে সংশয় রয়েছে বা প্রশ্ন রয়েছে যে কেমন হবে ব্যাচ কোর্সের ক্লাস, কি ধরনের আমরা কন্টেন্ট দিয়ে থাকি, তারা প্রত্যেকে এই ক্লাসটা একটু দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের যে জিজ্ঞাসা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো সিন্ধু সভ্যতার আজকে আমরা ডেসক্রিপটিভ ক্লাস করব, সম্পূর্ণ বিস্তারিত থিওরি, একদম পরীক্ষাতে যে যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই রকম ভাবেই আমাদের টু দ্য পয়েন্ট থিওরি সাজানো হয়ে থাকে। তো ব্যাচ কোর্সের ক্লাস আমরা দেখব এবং কি ধরনের ব্যাচ কোর্সে ক্লাস হয় সেটা তোমাদের আইডিয়া পেয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক, সম্পূর্ণ দেখবে, তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, শুরু করতে চলেছি আমরা আইভিসি অর্থাৎ সিন্ধু সভ্যতা। দেখো এখানে কি বলছে, ভারতের ইতিহাস সিন্ধু উপত্যকার সভ্যতার জন্ম দিয়ে শুরু হয়। অর্থাৎ কি বলছে, আমরা তো ভারতের ইতিহাস শুরু করার আগে একটা ক্লাস করে ফেলেছি, প্রি হিস্টোরিক ক্লাস অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ, কিন্তু সেটা তো গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য। ঠিক আছে, কারণ মানুষের যে বিবর্তন শুরু হয়েছে, মানুষ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা গোটা পৃথিবীর জন্যই প্রযোজ্য। কিন্তু ভারতের যে অ্যাকচুয়াল ইতিহাস সেটা কিন্তু শুরু হচ্ছে কিভাবে বা কোন সভ্যতার হাত ধরে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার হাত ধরে বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জন্ম দিয়ে, যেটা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। আচ্ছা, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে এখানে আমি একটু বলে রাখি। সিন্ধু সভ্যতার প্রচুর হচ্ছে শহর আবিষ্কৃত হয়েছে, প্রায় 1000-এর ওপর শহর আবিষ্কৃত হয়েছে বা সাইটস আবিষ্কৃত হয়েছে। কিন্তু এই সমস্ত শহরগুলোর মধ্য থেকে প্রথম যে শহরটা আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে হরপ্পা, এবং সেই জন্যই প্রথম শহরের নামকরণ অনুযায়ী এই শহরের অপর একটি নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। এবং সিন্ধু সভ্যতা কেন নামকরণ করা হয়েছে, যেহেতু পুরো সভ্যতাটাই সিন্ধু নদের পার্শ্ববর্তী এরিয়া জুড়ে, অর্থাৎ সিন্ধু নদীকে উদ্দেশ্য করে বা সিন্ধু নদের চারধারে এই শহরগুলো উৎপত্তি হয়েছিল বলেই এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা কেন নামকরণ হয়েছে এবং হরপ্পা সভ্যতা কেন নামকরণ হয়েছে সেটা আমরা জেনে নিলাম। ঠিক আছে, তো দেখো এটি সময়কাল, দেখো এটি 2600 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ এশিয়ার পশ্চিম অংশে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার পশ্চিম অংশে সমসাময়িক তৎকালীন কি পাকিস্তান এবং পশ্চিম ভারতে, আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে এটা কি হয়েছে, বিকশিত হয়েছিল। তারপর দেখো, সিন্ধু উপত্যকা মিশর, মেসোপটেমিয়া, ভারত এবং চীনের 4টি প্রাচীন শহরের সভ্যতার মধ্যে থেকে ছিল কি বৃহত্তম। তৎকালীন আরো অনেক সভ্যতা ছিল, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা যেখানে আমরা পিরামিড গুলো তৈরি হতে দেখেছি, ভারতীয় অন্যান্য সভ্যতা এবং চীনের চৈনিক যে সভ্যতা, এতগুলো সভ্যতা কিন্তু সমসাময়িক সভ্যতা ছিল, কিন্তু তাদের মধ্য থেকেও সব থেকে বৃহত্তম সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। এবং বলতে পারো এই 4টির মধ্যে থেকেও প্রাচীনতম ছিল সিন্ধু সভ্যতা এবং উন্নত মানেরও ছিল সিন্ধু সভ্যতা। তারপর দেখো, সিন্ধু সভ্যতার কথা আমরা কিভাবে জানতে পারি, প্রথমে যে এইখানে একটা সভ্যতা রয়েছে বা সভ্যতা ছিল সেটা জানতে পারি। দেখো, চার্লস ম্যাসন ছিলেন প্রথম ব্যক্তি যিনি 1826 সালে হরপ্পা অঞ্চলের হদিস দেন সভ্যতার প্রাচীনতম রেফারেন্স দিয়েছিলেন। অর্থাৎ চার্লস ম্যাসন তিনি প্রথম বলেছিলেন যে এই রকম একটা স্থানে, অর্থাৎ এই পশ্চিম ভারত এবং পাকিস্তান অর্থাৎ সিন্ধু নদের পার্শ্ববর্তী অঞ্চলে একটি সভ্যতা বা প্রাচীন সভ্যতা থাকতে পারে। এটি চার্লস ম্যাসন 1826 সালে হদিস দিয়েছিলেন বা ফার্স্ট রেফারেন্সটা দিয়েছিলেন। তারপর দেখো, আলেকজান্ডার কানিংহাম ছিলেন, এই পয়েন্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আলেকজান্ডার কামিংহাম ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার
প্রথম অধিকর্তা, যিনি ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি হিসাবে তিনি পরিচিত রয়েছেন। খুবই খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্ট, এবং এই পয়েন্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হয় থাকে। সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার কানিংহাম। এবং এই আলেকজান্ডার কানিংহামের সময়তেই এই সিন্ধু সভ্যতার খনন কাজ শুরু হয়, ঠিক আছে, বা তার হাত ধরেই বলতে পারো এই সিন্ধু সভ্যতার খনন কাজটা বেরিয়ে এসেছিল বা সিন্ধু সভ্যতার উৎপত্তি হয়েছিল। দেখো 1826 সালে চার্লস ম্যাসন প্রথম হদিস দিচ্ছে যে এইখানে একটা কি থাকতে পারে, সভ্যতা থাকতে পারে, প্রাচীন সভ্যতা থাকতে পারে। তারপর দেখো আলেকজান্ডার কানিংহাম ভারতবর্ষের প্রথম হচ্ছে প্রত্নতত্ত্বের যিনি হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা ছিলেন। এবং তার সময়তেই 1912 সালে জে ফ্লিট নামক একজন প্রত্নতত্ত্ববিদ হরপ্পার সিল আবিষ্কার করেন। ওই অঞ্চল থেকে প্রথম একটা হরপ্পার সিল আবিষ্কার করেন 1912 সালে কে জে ফ্লিট। এবং এই সিলের উপর ভিত্তি করেই দেখো পরবর্তীকালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হচ্ছে। এবং 1924 সালে স্যার জন মার্শাল এই সভ্যতার নাম দেন কি সিন্ধু উপত্যকা। স্যার জন মার্শাল এবং কি করেছিলেন এইখান থেকে তৎকালীন দেখো 1924, আমরা একটু পরে দেখব যে 1921 সালে এবং 22 সালে দুখানা গুরুত্বপূর্ণ শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়ে যাচ্ছে সিন্ধু উপত্যকাতে। এবং সেই জন্যই যেহেতু সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে এই শহরগুলো আবিষ্কৃত হচ্ছে, তো স্যার জন মার্শাল 1924 সালে এই সভ্যতার নামকরণ করে দিলেন কি সিন্ধু উপত্যকা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, এই যে সিন্ধু উপত্যকা সভ্যতা এটা কোন সময়কার? এটা হচ্ছে চ্যালকোলিথিক এজ। আমরা ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রি হিস্টোরিক যে ক্লাসটা করেছি সেখানে প্রত্যেকটা যুগ আমরা ধরে ধরে করেছি এবং কোন যুগের কোন টাইম পিরিয়ড সেখানেও দেখেছি। তো চ্যালকোলিথিক এজ আমরা সেই ক্লাসও করেছিলাম এবং সেই যুগের নাম কি ছিল? তাম্রপ্রস্তর যুগ, যেটা সময় ছিল প্রায় ওই 4000 থেকে তোমাদের ওই 1000 খ্রিস্ট পূর্বাব্দের মধ্যে। এবং এই সময়তেই এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এবং এই সিন্ধু সভ্যতা ছিল শহুরে সভ্যতা অর্থাৎ আরবান সিভিলাইজেশন, ঠিক আছে। প্রাচীনকালেও যে শহুরে সভ্যতা থাকতে পারে এই সিন্ধু উপত্যকার শহরকে দেখে কিন্তু বিশ্বাস করা যায়। এবং তৎকালীন যে সমস্ত সভ্যতাগুলো ছিল মিশর, মেসোপটেমিয়া, চীন, এই সভ্যতাগুলো কিন্তু শহুরে সভ্যতা ছিল না, এগুলো ছিল সব গ্রামীণ সভ্যতা। সেই জন্য আমি কি বললাম যে সিন্ধু সভ্যতা ছিল অনেক অ্যাডভান্স এবং বৃহত্তম এই তৎকালীন সমসাময়িক সভ্যতার থেকে, কেন এটা ছিল কি শহুরে সভ্যতা। আচ্ছা, সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়া সভ্যতার তৎকালীন কি ছিল? বাণিজ্য চলতো। এবং মেসোপটেমিয়ার যে লোকেরা, মেসোপটেমিয়ান বলা হতো মেসোপটেমিয়ার লোকেদের, মেসোপটেমিয়ানরা সিন্ধু উপত্যকার সভ্যতার যে নামকরণ করেছিল সেটা হচ্ছে কি মেলুহা। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যে মেসোপটেমিয়ানরা সিন্ধু সভ্যতার কি নামকরণ করেছিল বা সিন্ধু সভ্যতার উপত্যকার লোকেদের কি নামে ডাকতো, সেটা হচ্ছে কি মেলুহা নামে ডাকতো। তারপর দেখো সিন্ধু সভ্যতার লিপির এখনো পর্যন্ত পাঠোদ্ধার কেউ করতে পারেনি সেইভাবে, কেননা তার যে স্ক্রিপ্ট বা তার যে লিপি সেটা কিন্তু এখনো পর্যন্ত তার পাঠোদ্ধার করতে পারেনি। কিন্তু সেই লিপিটা কি প্রকৃতি, সেটা হচ্ছে ব্রষ্টফেডন প্রকৃতির। ব্রষ্টফেডন প্রকৃতি কি রকম? লেখা শুরু আমরা কি লিখি, আমরা এখন বর্তমানে কিভাবে লিখি? বাঁদিক থেকে ডান দিকে লিখে যাই, লাইন শেষ হলো খাতা, আবার বাঁদিক থেকে শুরু করে আবার ডান দিকে লিখে যায়, আবার বাঁদিক থেকে শুরু করে ডান দিকে লিখে যায়। কিন্তু ব্রষ্টফেডন লিপিটা কিভাবে লেখা হয়? ব্রষ্টফেডন লেখার নিয়ম হচ্ছে বাঁদিক থেকে শুরু হবে, আমরা ডান দিক পর্যন্ত লিখবো, ডান দিকে জায়গা শেষ, আবার ডান দিক থেকে আমরা বাঁ দিকে লিখবো, আবার বাঁ দিকে জায়গা শেষ, আবার বাঁ দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে। এইভাবে লেখার যে প্রকৃতি বা ধরন, এটাকে কি বলা হয়ে থাকে? ব্রষ্টফেডন প্রকৃতি বলা হয়ে থাকে। তো সিন্ধু সভ্যতার লিপিও এইভাবেই লেখা হয়েছিল, বাঁদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁদিক, বাঁদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁদিক। ওকে, তো এই জন্য বলা হচ্ছে কি ব্রষ্টফেডন প্রকৃতির। নেক্সট দেখো হরপ্পান সভ্যতার সময়কাল বা হরপ্পা যে সভ্যতা আছে, এখানে হরপ্পা সভ্যতা মানে বলা হচ্ছে মানে কি বুঝে নেবে সিন্ধু সভ্যতার কথা বলা হচ্ছে। যেহেতু হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহরটা প্রথম আবিষ্কৃত হয়েছে, তো সেই জন্য এই সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা হিসাবেও বলা হয়ে থাকে। তো দেখো প্রাক হরপ্পা বা প্রি হরপ্পান অর্থাৎ যে সময়ে হরপ্পা সভ্যতা সূচনা ঘটছে বা ধীরে ধীরে সভ্যতারা গড়ে উঠছে, তার সময়কাল কোনটি? 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ।
তারপর দেখো পরিপক্ক হরপ্পা, অর্থাৎ যে সময়টায় হরপ্পা সভ্যতা একদম রমরমিয়ে পরিপূর্ণ, মানে একদম মানে ম্যাচিওর হয়ে গেছে, সেইটাকে কি বলা হচ্ছে? ম্যাচিওর হরপ্পান। 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। তারপর হচ্ছে প্রয়াত হরপ্পা, অর্থাৎ যে সময় থেকে হরপ্পা সভ্যতার অবনতি ঘটতে থাকে বা বিনাশ ঘটতে থাকে বা অবক্ষয় ঘটতে থাকে এবং ধীরে ধীরে সভ্যতাটা ধ্বংসের মুখে চলে যায়, সেটা হচ্ছে কি 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। এবং দেখো এখানে সুন্দরভাবে একটা আমি এআই এর মাধ্যমে ছবি ক্রিয়েট করেছি। দেখো প্রাক হরপ্পা সবে সবে সভ্যতা গড়তে শুরু করেছে 3200 থেকে 2600, ঘর বাড়িগুলোও সেই রকম। পরিপক্ক হরপ্পা, দেখো পরিপূর্ণ একদম একদম ম্যাচিওর হয়ে গেছে, ঘর বাড়িগুলো দেখো একদম পাক্কা তৈরি, এখানে অনেক উন্নত মানের যন্ত্রপাতি এবং সিলমোহর আসবাবপত্র ব্যবহার করা হতো। তারপর দেখো প্রয়াত হরপ্পা, ধীরে ধীরে বিভিন্ন কারণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটতে থাকে এবং বিনাশের দিকে এগিয়ে যায়, সেটা হচ্ছে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। তো এই সময়কালটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। এবার আমরা দেখব মেহেরগড় সভ্যতা। আচ্ছা, এখানে বলে রাখি মেহেরগড় সভ্যতাটা কিন্তু সিন্ধু সভ্যতার কিছুটা আগের একটা সভ্যতা। মেহেরগড় সভ্যতাকে মানে পুরোপুরিভাবে সিন্ধু সভ্যতার মধ্যে ধরা হয় না, ঠিক আছে, কিন্তু তবু আমরা মেহেরগড় সভ্যতাটা পড়বো। যদিও আমরা প্রথম ক্লাসে অর্থাৎ প্রি হিস্টোরিক যে ক্লাসটা করেছিলাম সেখানে মেহেরগড় সম্পর্কে একটু ডিটেলসে দেখেছিলাম, তো আজকে আমরা আরো ডিটেলসে মেহেরগড় এই শহরটা সম্পর্কে দেখে নেব। দেখো মেহেরগড় যে সভ্যতা বা মেহেরগড় যে শহরটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে পাকিস্তানে বোলান নদীর তীরে অবস্থিত। অবস্থান বেলুচিস্তান, অর্থাৎ বর্তমান বেলুচিস্তানের মধ্যে পড়ছে পাকিস্তানে। কে আবিষ্কার করেছিলেন? এটাকে ভিভিআই করবে, এটা পরীক্ষাতে বিগত বছরের প্রশ্ন। মেহেরগড় শহর আবিষ্কার করেছিলেন জিন ফ্রাঙ্কুইস এবং ক্যাথরিন জারিচ নামক দুইজন প্রত্নতত্ত্ববিদ। কোন সালে? 1973 সালে। এবং দেখো এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতারও আগের সভ্যতা হচ্ছে কি এই মেহেরগড় সভ্যতা। দেখো কার্বন ডেটিং থেকে এর সময়কাল কি নির্ধারণ করা হয়েছে? 7000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ সময়কাল হচ্ছে মেহেরগড়। এবং আমরা সিন্ধু সভ্যতার সময়কাল কি দেখেছি? 3200 থেকে শুরু হচ্ছে, 1300 থেকে শেষ হচ্ছে। তাহলে 3200 আগে হচ্ছে কি 7000। তাই মেহেরগড় সভ্যতাটা হচ্ছে কি সিন্ধু সভ্যতারও আগের সভ্যতা এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হচ্ছে কি এই মেহেরগড় সভ্যতা। এবং এটা চলেছিল কিন্তু সিন্ধু সভ্যতার প্রায় সমসাময়িক, অর্থাৎ এই মেহেরগড় সভ্যতা শেষ হচ্ছে আর ঠিক তারপরে সিন্ধু সভ্যতা পরিপূর্ণ হচ্ছে। তারপরের যে লাইনটা, এটাকে একদম ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে কি ভারতীয় উপমহাদেশে প্রথম চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটি হচ্ছে কি এই মেহেরগড়ে। এটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে এবং রিপিটেড বার প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে যে ভারতীয় উপমহাদেশে প্রথম চাষের নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটা হবে মেহেরগড়ে। এবং বিশ্বের প্রথম তুলা চাষের যে প্রমাণ বা এভিডেন্স, সেটাও পাওয়া যায় কোথায়? এই মেহেরগড়ে। ওকে, এছাড়া দেখো সিন্ধু সভ্যতার পূর্বসূরি ছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতার পূর্বের একটা সভ্যতা ছিল এই মেহেরগড় সভ্যতা, এবং এটি ছিল নিওলিথিক যুগের সভ্যতা। দেখো সিন্ধু সভ্যতা হচ্ছে কি চ্যালকোলিথিক এজের, অর্থাৎ তাম্র এবং প্রস্তর যুগের সভ্যতা, অর্থাৎ তামা এবং প্রস্তর একসাথে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মেহেরগড় ছিল কি নিওলিথিক যুগের সভ্যতা, অর্থাৎ নব্য প্রস্তর যুগের। এখানে কিন্তু তামার ব্যবহার দেখা যায় না। এবং এই সভ্যতা আক্কাদ সভ্যতার সমসাময়িক ছিল। আক্কাদ কোথায়? আক্কাদ হচ্ছে বর্তমানে যে ইরাক ইরান রয়েছে, এই জায়গায় হচ্ছে তৎকালীন এই মেহেরগড় সভ্যতার সমসাময়িক একটা সভ্যতা ছিল আক্কাদ সভ্যতা। তো সেই সভ্যতার সমসাময়িক ছিল কি এই মেহেরগড় সভ্যতা। ওকে, তো মেহেরগড় সম্পর্কে ডিটেলসে দেখে নিলাম। এইবার আমরা সিন্ধু সভ্যতার শহরগুলোর মধ্যে ঢুকবো। তার আগে আমি একটা ডিটেলড ম্যাপ দিয়েছি এখানে সিন্ধু সভ্যতার। এবং দেখো এই যে যে নদীটা, এটা হচ্ছে ইন্ডাস নদী বা সিন্ধু নদ বলতে পারো, ঠিক আছে। এবং সিন্ধু নদের এখানে বিভিন্ন উপনদীগুলো রয়েছে। দেখো এখানে যেমন দেখো চেনাব, ঠিক আছে, তারপরে এখানে দেখো রবি নদী, তারপরে এখানে দেখো সরস্বতী নদী এখানে রয়েছে। সরস্বতী নদী যদিও বর্তমানে এখন অবলুপ্ত হয়ে গেছে। এখানে শতদ্রু নদী রয়েছে। সব এসে কোথায় মিশছে? ইন্দাস রিভারে বা সিন্ধু নদে এসে মিশছে। সাথে এখানে দেখো রাজস্থানে রয়েছে লুনি রিভার, এইখানে দেখো ভোগাবা রিভার, ঠিক আছে। এবং এই দিকটা দেখো পাকিস্তান এরিয়াতে
এগুলো কি রয়েছে দেখো, সুতকা কেন্দ্র, আমরা একটু পরে দেখবো। সুতকা কেন্দ্র হচ্ছে কি সিন্ধু সভ্যতার পশ্চিমতম শহর। তারপর দেখো একদম পূর্ব দিকে যে শহর সেটা হচ্ছে আলমগীরপুর। তারপর দেখো একদম দক্ষিণতম শহর যেটা হচ্ছে সেটা হচ্ছে দাইমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। উত্তরতম শহর কি মান্ডা। এগুলো আমি সব ডিটেলসে আমরা দেখবো। আচ্ছা, রবি নদীর তীরে দেখো এখানে কি অবস্থিত, তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে হরপ্পা। ঠিক আছে, দেখো মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে মহেঞ্জোদারো। চানহুদারো এটাও সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত রয়েছে। ঠিক আছে, ঘাগ্গার নদীর তীরে বা সরস্বতী নদীর তীরে। তারপর এছাড়া রয়েছে লোথাল, খুবই ইম্পর্টেন্ট একটি শহর, যেটি ভোগাবা নদীর তীরে গুজরাট অবস্থিত রয়েছে। সাথে ধোলাবিরাও গুজরাটে অবস্থিত রয়েছে লুনি নদীর তীরবর্তী অঞ্চলে। ঠিক আছে, তো এই যে শহরগুলো, এছাড়া কি রয়েছে দেখো রাখিগড়ি বৃহত্তম, ভারতে অবস্থিত বৃহত্তম সিন্ধু শহর হচ্ছে কি রাখিগড়ি। তো ডিটেলসে আমরা এই ম্যাপটা দেখলাম কোন নদীর তীরে কি অবস্থিত এবং কোন কোন পজিশনে কোন কোন শহরগুলো অবস্থিত রয়েছে, একটা আমাদের আইডিয়া এই ম্যাপ থেকে হয়ে গেল। ওকে, ভালো করে ম্যাপটা দেখবে তোমরা যখন পিডিএফ স্টাডি মেটেরিয়ালটা পাবে, সেখানে ম্যাপটা কিন্তু ভালোভাবে দেখবে। এবার আমরা ডিটেলসে প্রত্যেকটা যে শহর আবিষ্কৃত হয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম যে শহর আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে হরপ্পা শহর, এবং সেই জন্যই সিন্ধু সভ্যতার অপর একটি নাম হচ্ছে কি হরপ্পা সভ্যতা। দেখো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে, রবি নদীর তীরে অবস্থিত রয়েছে হরপ্পা। কোথায় অবস্থিত রয়েছে, পাঞ্জাব, বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে, এবং প্রত্যেকটা পয়েন্ট থেকেই কোনো না কোনো পরীক্ষাতে বিগত বছরের প্রশ্ন এসেছে, এবং সেই অনুযায়ী আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের সাজিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়। পরীক্ষার আগে পিডিএফ খুলবে এবং জাস্ট পয়েন্টগুলো দেখবে এবং একটা কুইক রিভিশন হয়ে যাবে, সেইভাবেই সাজানো। কে আবিষ্কার করেছেন, দয়ারাম সাহানি। কত সালে আবিষ্কার করেছেন, 1921 সালে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার প্রথম শহর কোনটি, সেটা হচ্ছে আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে হরপ্পা। যদি বলে সিন্ধু সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয়েছে, সঠিক উত্তর হবে 1921 সালে, কেননা এটাই প্রথম শহর। কে আবিষ্কার করেছেন, দয়ারাম সাহানি। হরপ্পা কোথায় অবস্থিত, মন্টেগোমারি জেলাতে। কোন নদীর তীরে, রবি নদীর তীরে। আচ্ছা, এই যে হরপ্পা কথা বা এই হরপ্পা শব্দের অর্থ কি, হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাবার। পশুপতিকে, পশুপতি আমরা কাকে বলে থাকি, পশুপতি বলে থাকি ভগবান শিবকে, যিনি পশুদের প্রতি বা পশুদের যে কন্ট্রোল করে। তো পশুপতির পুজো সিন্ধু সভ্যতায় করা হতো, এই রকমটাই মনে করা হয়, কেননা পশুপতির একটা সিল বা একটা বলতে পারো মূর্তি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো থেকে। তো পশুপতির খাবার, সেই কথাটির অর্থ হচ্ছে হরপ্পা, এবং এই শহরের নামকরণ করা হয়েছে হরপ্পা। আচ্ছা, এখানে কি পাওয়া গেছে দেখো, 2টি সারিতে 6টি করে ইট দিয়ে বাঁধানো শস্য সংরক্ষণের স্থান। দেখো এখানে ছবি দেয়া রয়েছে 2টি সারিতে। ঠিক আছে, 6টা করে এখানে কি রয়েছে, শস্য সংরক্ষণের স্থান রয়েছে। টোটাল কটা, 12টি। এবং মহেঞ্জোদারোতে পাওয়া বিরাট শস্যাগারের সমান প্রায় এটা। ওকে, আচ্ছা, নাচের ভঙ্গিতে থাকা একটি পুরুষের মূর্তি পাওয়া গেছে। এই যে এইখানে ছবিটা দেওয়া হয়েছে, নাচের মূর্তি থাকা একটা পুরুষের মূর্তি পাওয়া গেছে। তারপর দেখো এই সাইটের দক্ষিণ অংশে কবরস্থান পাওয়া গেছে। মানুষদের তৎকালীন সময় সিন্ধু সভ্যতার মানুষদের কি করা হতো, কবর দেয়া হতো, এবং যা R37 এবং সিমেট্রি H হিসাবে চিহ্নিত করানো হয়েছে। অর্থাৎ R37-এ কাকে মানে দফন করা হয়েছে বা সমাধিস্থ করা হয়েছে, সেটা হচ্ছে মানুষকে। আর সিমেট্রি H-এ সেখানে বিভিন্ন আসবাবপত্রকে কি করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে কি পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে, স্বস্তিক চিহ্নের একটি সিল পাওয়া গেছে। এই যে স্বস্তিক চিহ্নের সিলটা, যেটা হরপ্পা সভ্যতার বা হরপ্পা শহরে পাওয়া গেছে, এখানে ছবিটা দিয়েছি তোমাদের আরো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য বা মনে রাখার জন্য। আচ্ছা, মাথাবিহীন নগ্ন পুরুষের মূর্তি পাওয়া গেছে, যা লাল বেলে পাথরে তৈরি ছিল। দেখো এখানে ছবিটা দিয়েছি, মাথাবিহীন নগ্ন পুরুষের মূর্তি, যা লাল বেলে পাথরে তৈরি। আচ্ছা, হরপ্পা শহর থেকে প্রায় 891টি সিল পাওয়া গেছে। পাথরের মধ্যে স্ত্রী জননেন্দ্রিয়র একটি চিহ্ন এখান থেকে আবিষ্কৃত হয়েছে, এবং বিখ্যাত সিন্ধু সভ্যতার যে জেবু ষাঁড়, জেবু হচ্ছে একটা স্পেশাল ব্রিড ষাঁড়ের, তো সেই জেবু ষাঁড়ের একটা সিল পাওয়া গেছে, যেটা এখানে দেখো ছবি দেওয়া হয়েছে। দেখো এটাকে বলা থাকে হাম্পেড বুল বা জেবু ষাঁড়। তো তার একটি, দেখো এখানে এই যে কুঁজোটা রয়েছে, এটাকে বলা থাকে হাম্পেড বুল, তার একটি সিল পাওয়া গেছে এই হরপ্পা শহরে। তো হরপ্পা শহরে আরো অনেক কিছু পাওয়া গেছে, কিন্তু যেগুলো পরীক্ষাতে এসে থাকে গুরুত্বপূর্ণ যে সমস্ত এভিডেন্স, সেগুলোই আমি এখানে পয়েন্ট ওয়াইজ দিয়েছি।
ওকে, তো হরপ্পা শহর দেখা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব সব থেকে গুরুত্বপূর্ণ যে শহর, সেটি হচ্ছে মহেঞ্জোদারো। কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? আমরা ম্যাপেও দেখেছি সিন্ধু নদী। তো সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে মহেঞ্জোদারো। বর্তমান অবস্থান কোথায়? লারকানা জেলা, সিন্ধু প্রদেশ, পাকিস্তান। আবিষ্কার কে করেছেন? রাখালদাস ব্যানার্জি। কোন সালে? ঠিক হরপ্পা শহর আবিষ্কার যে বছর হয়েছে, অর্থাৎ 1921 সালের পরের বছর, অর্থাৎ 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছে। কার মাধ্যমে? রাখালদাস ব্যানার্জির মাধ্যমে। আচ্ছা, যতগুলো শহর আবিষ্কৃত হয়েছে সব থেকে বৃহত্তম শহর হচ্ছে কি? এই মহেঞ্জোদারো। টোটাল যতগুলো শহর আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, মহেঞ্জোদারোতে যখন খনন কার্য করা হয়, সেখানে কিছু অধিবাসীদের, অর্থাৎ তৎকালীন সিন্ধু সভ্যতার বা মহেঞ্জোদারোর যে সমস্ত মানুষরা থাকতো, তাদের অস্বাভাবিক মৃত্যু হিসাবে স্তূপাকৃত কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। দেখো এখানে প্রচুর কঙ্কালের ছবি দেখতে পাচ্ছ। তো স্তূপাকৃত কঙ্কাল আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো থেকে, এবং সেই জন্যই এই শহরের নামকরণ করা হয়েছে কি? মহেঞ্জোদারো, এবং যার অর্থ কি? মৃতদের স্তূপ, অর্থাৎ মাউন্ট অফ ডেড। পরীক্ষাতে এই পয়েন্টটা থেকে প্রশ্ন এসে দেখে যে মহেঞ্জোদারো কথাটির অর্থ কি, সেটা হচ্ছে মৃতদের স্তূপ বা মাউন্ট অফ ডেড। এখানে কি আবিষ্কৃত হয়েছে? আর বিরাট স্নানাগার। পরীক্ষায় প্রশ্ন আছে, বিরাট স্নানাগার কোন শহরে আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারোতে। এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ, স্নানাগার, এবং এটি শহরের গুরুত্বপূর্ণ সাধনের জন্য ব্যবহৃত স্নানাগার, এবং বিভিন্ন ধর্মীয় কাজে এই স্নানাগারটিকে ব্যবহার করা হতো। দেখো এখানকার সর্ববৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছে কোথায়? মহেঞ্জোদারো। অর্থাৎ সিন্ধু সভ্যতার সব থেকে বড় যে শস্যাগার বা গ্রেনারি বলতে পারো, সেটা আবিষ্কৃত হয়েছে কোথায়? মহেঞ্জোদারোতে। তারপর দেখো বস্ত্র বয়নের টাকু এবং সূচ প্রভৃতি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে। কার্পাস, ঠিক আছে, কার্পাস বা তুলার নিদর্শন পাওয়া গেছে। ওকে, আচ্ছা, পাথরের তৈরি মেসোপটেমিয়ার পাত্র এই মহেঞ্জোদারো শহর থেকে আবিষ্কৃত হয়েছে, এবং সেইখান থেকেই প্রমাণিত হচ্ছে যে মেসোপটেমিয়ার সঙ্গে সরাসরি ব্যবসা বাণিজ্যের আদান প্রদান ছিল এই মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার অন্যান্য শহরের সাথে। আচ্ছা, ব্রোঞ্জের তৈরি নৃত্যরত বালিকার মূর্তি এখান থেকে আবিষ্কৃত হয়েছে, যেটা আগের পেজে একটা ছবি দেওয়া রয়েছে। দেখো ব্রোঞ্জে তৈরি একটি নৃত্যরত মহিলার মূর্তি এখান থেকে আবিষ্কৃত হয়েছে। তারপর দেখো পশুপতি বা আদি শিবের ছবিযুক্ত একটি সিল পাওয়া গেছে। দেখো এই যে সেই সিলটা, পশুপতি আদি শিব যৌগিক পজিশনে রয়েছে, অর্থাৎ ধ্যান করছেন যিনি, এবং তার চারপাশে ঘিরে রয়েছে বিভিন্ন কি বিভিন্ন পশু বা জীবজন্তু। ঠিক আছে, তো এর থেকে বোঝা যাচ্ছে কি ইনি পশুপতি, পশুদের কন্ট্রোল করতে পারে, এবং কি কি পশু রয়েছে সেটা নেক্সট ক্লাসে পার্ট 2 তে আমরা সেখানে দেখব ডিটেলসে। তো যাই হোক, আপাতত পশুপতি বা আদি শিবের ছবি যুক্ত সিল একটি পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তারপর দেখো দাড়িওয়ালা মানুষের মূর্তি পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। এই যে সেই দাড়িওয়ালা মানুষের মূর্তি। এই সাইট থেকে প্রায় 1398টি সিল আবিষ্কৃত হয়েছে। সিলগুলি মূলত স্টিয়েটাইট দিয়ে তৈরি। পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার যে সিলগুলো আবিষ্কৃত হয়েছে সেইগুলো কি দিয়ে তৈরি, কোন পদার্থ দিয়ে? সেটা হচ্ছে স্টিয়েটাইট দিয়ে। তারপর দেখো এক সিংওয়ালা ইউনিকর্ন এর সিল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া গেছে। এই দেখো ইউনিকর্নের সিল, এবং এটাকেও স্টার মার্ক করবে। একটা কাল্পনিক চরিত্র ইউনিকর্ন, বর্তমানে এক সিংওয়ালা একটা বিশেষ ঘোড়া, তো তার কিন্তু মূর্তি বা সরি তার এই সিল এই মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। তো মহেঞ্জোদারোর শহর সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নিলাম। নেক্সট যে শহর দেখবো সেটি হচ্ছে লোথাল। এটিও একটি গুরুত্বপূর্ণ শহর। কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? দেখো ভোগাবর নদী, সবরমতী নদীর একটি উপনদী বলতে পারো এই ভোগাবর, সেই নদীর তীরে অবস্থিত রয়েছে লোথাল শহরটি। কোন রাজ্যে? আমাদের ভারতবর্ষের গুজরাটে। কে আবিষ্কার করেছেন? SR রাও। আবিষ্কর্তার নামগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়, তো কিছু করার নেই, এগুলো পড়তে হবে, বারবার করে রিপিট করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। কোন বছর? 1954 সালে। আচ্ছা, এটি ছিল বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর। আচ্ছা, লোথাল যে শহর সেটি ছিল সিন্ধু সভ্যতার প্রধান বাণিজ্য কেন্দ্র এবং বন্দর শহর। ঠিক আছে, একদম সমুদ্র তীরবর্তী নদীর তীরে অবস্থিত, এবং এইখান থেকেই এই মেসোপটেমিয়া যে সভ্যতা সেখানে বাণিজ্য চলতো।
ঠিক আছে, এবং এটা হচ্ছিল কি বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর। দেখো পাশে যে ছবিটা দেওয়া রয়েছে, দেখো বন্দর হিসাবেই ছবিটা দেওয়া হয়েছে, এবং এটি একটি বন্দর শহর ছিল। পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার বন্দর শহর কোনটি, সেটা হবে লোথাল। এবং বন্দর মানেই সেই জায়গাটা একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তো সিন্ধু উপত্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল কি এই লোথাল। এখানে কৃত্রিম ডক ইয়ার্ড পাওয়া গেছে, অর্থাৎ একটু ভিতরে, সমুদ্র থেকে একটু ভিতরে, নদীর তীরবর্তী অঞ্চলে। তো সেই জন্য এখানে কৃত্রিম ডক ইয়ার্ড তৈরি করা হয়েছিল, যাতে নৌকা বা জাহাজগুলো সেখানে মানে স্টে করতে পারে। তো কৃত্রিম ডক ইয়ার্ড এখানে পাওয়া গেছে। দেখো টেরাকোটা দিয়ে তৈরি জাহাজের মডেল পাওয়া গেছে, এবং এই মডেল থেকেই প্রমাণিত হয় যে তৎকালীন সিন্ধু সভ্যতার মানুষরা জাহাজের ব্যবহার বা নৌকার ব্যবহার করতে পারত। তারা বন্দরের মাধ্যমে অন্য সভ্যতার সাথে ব্যবসা বাণিজ্য চালাতো। তারপর দেখো সিন্ধু সভ্যতার ধান চাষের প্রমাণ এখানে পাওয়া গেছে। ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতাতে কোন শহরে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে, সেটা হচ্ছে কি এই লোথালে। আচ্ছা, যেহেতু এটি বাণিজ্য শহর ছিল, তো এটাকে বলা থাকে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। ওকে, তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার হিসেবে পরিচিত এই লোথাল শহরটি। তারপর দেখো এখানে একটি সমাধিতে একজন পুরুষ এবং মহিলাকে দ্বৈত কবর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ পুরুষ এবং মহিলা একসাথে কবর দেওয়া হয়েছে। দাবা খেলার প্রমাণ এই লোথাল থেকে পাওয়া গেছে। এই যে প্রাচীনতম একটা দাবার নিদর্শন, খেলার নিদর্শন এখানে পাওয়া গেছে, দাবার মতো দেখতে বা দাবার মতো একটা খেলা। তাও দেখো শিয়ালের গল্প চিত্রিত একটি পাত্র পাওয়া গেছে। এখানে দেখো এখানে ছবি দেওয়া রয়েছে একটা পাত্র, সেখানে শিয়ালের ছবি আঁকা আছে। ঠিক আছে, তারপর দেখো দেয়াল বেষ্টিত নিম্ন শহরের চত্বর এখানে পাওয়া গেছে। এছাড়া কি পাওয়া গেছে 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণ পরিমাপের যন্ত্র এখানে পাওয়া গেছে। অর্থাৎ তৎকালীন সময়ের মানুষরা যে কোণের ব্যবহার, বিভিন্ন কোণ ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি বানানো বা দিক নির্দেশ করা, তারা কিন্তু জানতো। ওকে, তো লোথাল শহর সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নিলাম। এরপর যে শহর চলে যাব সেটি হচ্ছে কালীবঙ্গান। দেখো কালীবঙ্গা নদীটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঘাগর নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে? আমাদের ভারতবর্ষের রাজস্থানে। কে আবিষ্কার করেছেন? বি কে থাপার। কোন সালে? 1960 সালে। কালীবঙ্গান শব্দের অর্থ কি? সেটা হচ্ছে কালো চুড়ি বা বালা বা ব্ল্যাক ব্যাঙ্গেল। ওকে, কালো বালা যে হাতে পরা হয়ে থাকে বা কালো যে চুড়ি পরা হয়ে থাকে বা ব্ল্যাক ব্যাঙ্গেলস পরা হয়ে থাকে, তারই অর্থ হচ্ছে কি কালীবঙ্গান। পরীক্ষায় প্রশ্ন আছে, এটি স্টার মার্ক করবে। উটের হাড়ের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান থেকে। ভিভিআই করবে, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে উটের হাড়ের প্রমাণ কোন শহরে পাওয়া গেছে সিন্ধু সভ্যতা, সেটি হচ্ছে কালীবঙ্গানে। লাঙ্গল ক্ষেত্র পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত বছরে। এবং ভারতের প্রাচীনতম যে লাঙ্গল ক্ষেত্র সেটি কালীবঙ্গানে পাওয়া গেছে। দেখো এই যে ডান দিকে ছবিটা দেওয়া রয়েছে লাঙ্গল ক্ষেত্র, এবং এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কার্বন ডেটিং এর মাধ্যমে চিহ্নিতকরণ করা হয়েছে যে এটি হচ্ছে উটের হাড়। তারপর দেখো যেহেতু লাঙ্গল ক্ষেত্র পাওয়া গেছে, অবশ্যই সেখানে লাঙ্গলের ফালও পাওয়া যাবে। তো কাঠের তৈরি লাঙ্গল এখানে পাওয়া গেছে, পাশে ছবি দিয়েছি। এছাড়া 7টি অগ্নিবেদী, ভিভিআই করবে। অগ্নিবেদী অর্থাৎ কি বলা থাকে? ফায়ার অল্টার্স। ঠিক আছে, 7টি অগ্নিবেদী সন্ধান পাওয়া গেছে যা ধর্মীয় বলিদানের উদ্দেশ্যে ব্যবহৃত। এই যে ডান দিকে ছবিটা দিয়েছি, এটা হচ্ছে অগ্নিবেদী। এরকম 7খানা অগ্নিবেদীর সন্ধান পাওয়া গেছে কালীবঙ্গানে। এছাড়া দেখো হাইড্রোসেফেলাস রোগে আক্রান্ত 2টি শিশুর কঙ্কাল পাওয়া গেছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে সিন্ধু সভ্যতার শহরে, তৎকালীন শহরে এই হাইড্রোসেফালাস রোগে কিছু মানুষজন আক্রান্ত হতো, সেরকম 2টো শিশুর কঙ্কালও কিন্তু পাওয়া গেছে। নেক্সট যে শহরে চলে যাব সেটি হচ্ছে চানহুদারো। দেখো এটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে। তোমরা এই শহরগুলো কিন্তু একবার ম্যাপের সাথেও মিলিয়ে নেবে। অবস্থান কোথায় বর্তমানে? সিন্ধু, পাকিস্তানে। আবিষ্কার কে করেছেন? ননীগোপাল মজুমদার। স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে। চানহুদারো কে আবিষ্কার করেছেন? কোন বছর? 1931 সালে। তারপর দেখো তারপরে যে পয়েন্টটাকে ভিভিআই করো। সিন্ধু সভ্যতায় যত শহর আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটাতেই কিছু না কিছু দুর্গ পাওয়া গেছে। শুধুমাত্র চানহুদারো একমাত্র শহর যেখানে কোনো রকম দুর্গ পাওয়া যায়নি, অর্থাৎ এটি একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি। আচ্ছা, এই অঞ্চল
খনন করে 3 রকম সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে। এই 3টি সংস্কৃতি হলো সিন্ধু সংস্কৃতি, ঝুকার সংস্কৃতি এবং ঝংকার সংস্কৃতি। এগুলো এত ডিটেলসে না পড়লেও চলবে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো একদম স্টার মার্ক ভিভিআই করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কালির পাত্র অর্থাৎ ইঙ্ক পট পরীক্ষায় প্রশ্ন আসে। ইঙ্ক পট কোথা থেকে পাওয়া গেছে? সেটি হচ্ছে চানুদারো থেকে। এই যে পাশে ছবি দিয়েছি, এটি হচ্ছে একটি ইঙ্ক পট। এছাড়া আর কি পাওয়া গেছে? এই অঞ্চলে অর্থাৎ এই চানুদারোতে হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার বিভিন্ন কারখানার হচ্ছে নিদর্শন পাওয়া গেছে। কারখানা মিন্স, তখন তো কারখানা মানে এখনকার বর্তমানের মতো ইন্ডাস্ট্রিয়াল কারখানা নয়, কিন্তু তখন সিন্ধু সভ্যতার যে শিলমোহরগুলো পাওয়া গেছে, সেই শিলগুলো এইখানে তৈরি হতো। বিভিন্ন খেলনা তো পাওয়া গেছে, সেই খেলনাগুলো এই চানুদারোতে তৈরি হতো। হাড়ের বিভিন্ন সামগ্রী অর্থাৎ বলতে পারো গয়না, বিভিন্ন অলংকার, এগুলো যে ব্যবহার করতো তৎকালীন সিন্ধু সভ্যতার মানুষরা, কোথায় তৈরি হতো? এই চানুদারোতে তৈরি হতো। শিলমোহর, খেলনা এবং হাড়ের তৈরি সামগ্রী এইখানে পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে এইখানে শহর কারখানার হিসাবে এই শহরটা ছিল। ঠিক আছে, এবং এখানে যেহেতু কারখানা মানে কি নিম্নবর্গের মানুষরা বসবাস করতো, সেই জন্য কোনো দুর্গও পাওয়া যায়নি। তারপর দেখো লিপস্টিকের প্রমাণ এখানে পাওয়া গেছে। এক ধরনের রেড ডাই অর্থাৎ লাল কালারের এক ধরনের পদার্থ বা ডাই পাওয়া গেছে, এবং প্রত্নতত্ত্ববিদরা মনে করছে তৎকালীন সময়ের নারীরা এই ডাইটাকে বা রেড যে কালারের ডাইটাকে তারা ঠোঁটে তারা অলংকার হিসাবে বা সৌন্দর্য প্রকাশের নিদর্শন হিসাবে লিপস্টিক হিসাবে ব্যবহার করত। আর কি পাওয়া গেছে? একটা কুকুর বিড়ালকে তাড়া করছে, এইরকম ছবির সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ এরকম মূর্তি বা সিল পাওয়া গেছে এই চানহুদারো থেকে। নেক্সট, আচ্ছা লিপস্টিকটাকে তোমরা স্টার মার্ক করবে। নেক্সট যে শহর সম্পর্কে দেখবো সেটা হচ্ছে ধোলাভিরা। খুব ইম্পর্টেন্ট এই শহরেও। দেখো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? লুনি নদীর তীরে অবস্থিত রয়েছে। কোথায়? কচ্ছ অঞ্চল, গুজরাটে, আমাদের ভারতে। আবিষ্কার কি করেছেন? জেপি যোশী। কোন বছর? 1967 সালে। আচ্ছা, এই সাইটটি কর্কটক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার কত? 23°30' নর্থ, যেটা আমাদের ভারতবর্ষের 8খানা রাজ্যের উপর থেকে গেছে, তার মধ্যে থেকে গুজরাট একটা, এবং এই ধোলাভিরা শহরটাও এই কর্কটক্রান্তি রেখার উপরেই অবস্থিত, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা এই ধোলাভিরার উপর থেকেই প্রবাহিত হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার কোন শহরের উপর থেকে এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? সেটা হচ্ছে ধোলাভিরা। আচ্ছা, সাইন বোর্ড শিলালিপির প্রমাণ পাওয়া গেছে কোথায়? ধোলাভিরাতে। দেখো এইখানে এমন কিছু লিপি পাওয়া গেছে যেটা দেখতে মনে হচ্ছে পুরো সাইন বোর্ডের মতো। ঠিক আছে, তো এখানে মনে হচ্ছে সাইন বোর্ড শিলালিপি বা সাইন বোর্ড ইনস্ক্রিপশন পাওয়া গেছে ধোলাভিরাতে, যার অর্থ কেউ উদ্ধার করতে পারেনি। আচ্ছা, স্টেডিয়াম পাওয়া গেছে। পরীক্ষায় প্রশ্ন আছে এই 3টে পয়েন্ট, পরপর 3টে পয়েন্টকে একদম ভিভিআই করে ফেলো। 3টে পয়েন্ট থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে। সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে? ধোলাভিরাতে। স্টেডিয়াম দেখো, এই যে ধোলাভিরার একটা বিখ্যাত বড় একটা ঘর মতো দেখতে পাচ্ছ, এটাকে তৎকালীন সময়ে স্টেডিয়াম হিসাবে ইউজ করা হতো, সেরকমটা মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। এবং এখানে উচ্চ জল ব্যবস্থা মানে ব্যবস্থাপনার ব্যবস্থা পাওয়া গেছে, ওয়াটার রিজার্ভার পাওয়া গেছে, তারপর হচ্ছে কুয়ো পাওয়া গেছে। তো এখানে জলের ব্যবস্থা খুবই হাইফাই ছিল ধোলাভিরাতে। দেখো টয়লেট এবং একটি বড় কূপ পাওয়া গেছে। ঠিক আছে, এছাড়া দেখো ওয়াটার রিজার্ভার, এই যে উচ্চ জল ব্যবস্থা, এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। ওয়াটার রিজার্ভার এখানে পাওয়া গেছে। প্রাচীনতম হরপ্পার লিপি, এই যে সাইনবোর্ডের যে লিপিগুলো দেখতে পাচ্ছ, প্রাচীনতম হরপ্পার লিপি পাওয়া গেছে ধোলাভিরা থেকে। নগ্ন চালকের হাতে একজোড়া ষাঁড় ও রথের মডেল পাওয়া গেছে, এই যে সেই ছবিটি, নগ্ন চালকের হাতে একজোড়া ষাঁড়, তার রথের মডেল পাওয়া গেছে, এবং বর্তমানে এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরা, লোথাল সবগুলোই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যেই পড়ে। নেক্সট যে শহর চলে যাব সেটা হচ্ছে দেখো সুরকটোদা। অবস্থান কোথায়? কচ্ছ অঞ্চল, গুজরাটে। আবিষ্কার কি করেছেন? এই জেপি যোশী করেছেন, যিনি ধোলাভিরাও আবিষ্কার করেছেন। কোন সালে? 1964 সালে। আচ্ছা, এখান থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ একটাই পয়েন্ট, সেটা হচ্ছে ভিভিআই করবো, সেটা হচ্ছে ঘোড়ার হাড়ের অবশিষ্টাংশ পাওয়া গেছে সুরকটোদা থেকে। এই যে ডান দিকে ছবি রয়েছে, এই যে হাড়গুলো পাওয়া গেছে সেটা ম্যাচ করে দেখা গেছে ঘোড়ার হাড়ের সাথে ম্যাচ করছে। তো ঘোড়ার হাড়ের নিদর্শন কোন শহর থেকে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে সুরকটোদা থেকে। এছাড়া এখানে পট কবরস্থান পাওয়া গেছে, একটি সমাধিক্ষেত্রে 4টি পাথর সহ
বেশ কিছু মানুষের হাড়ের সন্ধান মিলেছে। অর্থাৎ পট কবরস্থান মানে হচ্ছে মানুষের সাথে বিভিন্ন আসবাবপত্র বা পাত্র সহ সমাধি। এছাড়াও এখানে বিরাট পাথর খণ্ডের মধ্যে সমাধির সন্ধান পাওয়া গেছে, যা তৎকালীন দিনে বিরল ছিল। যদিও এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘোড়ার হাড়ের নিদর্শন সুরকরততে পাওয়া গেছে। এই পয়েন্টটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট যে শহর দেখবো সেটা হচ্ছে রোপার। কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু নদীর তীরে। কোন জায়গায়? বর্তমানে হরিয়ানাতে। আবিষ্কার কে করেছেন? ওয়াইডি শর্মা। কত সালে? 1953 সালে। দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো। এটি ভারতের স্বাধীনতার পরে আবিষ্কৃত হওয়া প্রথম সিন্ধু সভ্যতা। ভারত স্বাধীনতা লাভ করছে কবে? 1947 সালে। আর আবিষ্কৃত হচ্ছে কত? 1953 সালে। তো স্বাধীনতার পরে আবিষ্কৃত হওয়া ভারতবর্ষের প্রথম সিন্ধু সভ্যতার শহর হলো এই রোপার, যেটা হরিয়ানাতে অবস্থিত রয়েছে। এখানে কুকুর সহ মানুষকে সমাধি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ তৎকালীন মানুষ কুকুর পুষত এবং কুকুর এবং মানুষের মধ্যে যে প্রভু এবং পোষ্যের যে সম্পর্ক, খুব শক্ত বন্ডিং ছিল, তার প্রমাণ কিন্তু এই সমাধি থেকে পাওয়া যায়। না হলে মানুষের সাথে কুকুরকে সমাধি দিত না। এবং দেখো এখানে ছবিও দেওয়া হয়েছে কুকুরের একটা সমাধির। এছাড়া দেখো তামার তৈরি কুরুল পাওয়া গেছে। এই যে কুরুলের নিদর্শন, তামার সব তৈরি, এবং প্রাক হরপ্পা এবং হরপ্পা সংস্কৃতির মিশ্রণ এই রূপারে পাওয়া গেছে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে এই দুটো পয়েন্ট। স্বাধীনতার পরে আবিষ্কৃত হওয়া প্রথম সিন্ধু সভ্যতার সাইট আর কুকুর সহ মানুষকে সমাধি দেওয়ার প্রমাণ রূপারে পাওয়া গেছে। নেক্সট যে শহর সেটা হচ্ছে বনওয়ালি। কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী নদীর তীরে অবস্থিত। অবস্থান হরিয়ানা। কে আবিষ্কার করেছেন? আর.এস. বিস্ত 1973 সালে। এখানে কোনো নর্দমা ছিল না। আচ্ছা, এখানে ভালো জাতের বার্লি পাওয়া যায় এবং 12টি সিংযুক্ত বাঘের সিলমোহর পাওয়া গেছে। একটা তাও বাঘের সিলমোহর, এই যে ছবি, এবং 12টা সিংযুক্ত এখানে বাঘের কি সিলমোহর পাওয়া গেছে। ব্যাস, বানোয়ালিটা অতটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সুন্দরভাবে কালার করে দিয়ে দিয়েছি, সাথে স্টার মার্ক বা ভিপিআই করে দিয়েছি। এছাড়া দেখো খনন কাজের পর এখানে দুই রকম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। একটি হলো প্রাক হরপ্পীয় এবং পরবর্তী হরপ্পীয় সভ্যতার, অর্থাৎ প্রি হরপ্পান এবং পোস্ট হরপ্পান সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। আর বনওয়ালিতে প্রচুর জব চাষ হতো। এটাকে ভিভিআই করবে একটু। জব এবং বার্লির চাষ কোথায় বেশি হয় সিন্ধু সভ্যতার মধ্যে? সেটা হচ্ছে বনওয়ালি। নেক্সট যে শহর সেটা হচ্ছে রাখিগ্রহী। রাখিগ্রহী থেকে বেশি কিছু জানতে হবে না, শুধু মনে রাখবে রাখিগ্রহী হলো ভারতে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় প্রত্নক্ষেত্র। ভিভিআই করো। ভারতের মধ্যে আবিষ্কৃত হওয়া সব থেকে বড় আয়তনের দিক থেকে সেটা হচ্ছে রাখিগ্রহী। আর সমস্ত সভ্যতার মানে শহরগুলোর মধ্যে থেকে সেটা হচ্ছে মহেঞ্জোদারো। এখানে মহিলাদের সমাধি, পশুপালন অর্থাৎ অ্যানিমেল হাজবেন্ডারি এবং হস্তশিল্প এখানে পাওয়া গেছে। নেক্সট যে শহর সেটা হচ্ছে রংপুর। দেখো 1931 খ্রিস্টাব্দে এম.এস. ভাটস বর্তমান গুজরাটের সৌরাষ্ট্রের কাছে মাহার নদীর তীরে রংপুর আবিষ্কার করেছেন। এখানে ধানের তুষ এবং 6 প্রকার বাসনপত্র পাওয়া গেছে। আচ্ছা, ভিভিআই করবে লাস্ট পয়েন্টটিকে। রংপুরই একমাত্র হরপ্পা প্রত্নক্ষেত্র যেখানে ধানের ভুসি পাওয়া গেছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হচ্ছে যে সিন্ধু সভ্যতায় ধান চাষের মানে তৎকালীন সময় সিন্ধু সভ্যতায় ধান চাষ হতো, এবং ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? লোথালে। আর ধানের ভুসি বা তুষ সেটা কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে রংপুরে। এগুলো কিন্তু তফাৎ রয়েছে, একটু ভালোভাবে দেখবে এবং করবে। নেক্সট যে শহর সেটা হচ্ছে আমরি। দেখো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সিন্ধু নদীর তীরে। অবস্থান কোথায় বর্তমানে? সিন্ধু প্রদেশ, পাকিস্তানে। আবিষ্কার কি করেছেন? এন.জি. মজুমদার। কোন বছর? 1935 সালে। আচ্ছা, প্রাক হরপ্পা এবং পরিপক্ক হরপ্পা অর্থাৎ প্রি হরপ্পান এবং ম্যাচর হরপ্পান সংস্কৃতির মিশ্রণ এই আমরিতে দেখতে পাওয়া যায়। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, এখানে গন্ডারের প্রমাণ পাওয়া গেছে। গন্ডারের প্রমাণ কি করে পাওয়া যাচ্ছে? দেখো গন্ডারের একটা টেরাকোটার মূর্তি পাওয়া গেছে, সাথে কিছু গুরুত্বপূর্ণ সিল পাওয়া গেছে, যেখান থেকে মনে হচ্ছে যে এখানে গন্ডার এই অঞ্চলে পাওয়া যেত। ওকে, তো গন্ডারের প্রমাণ পাওয়া গেছে, তো এটাকে স্টার না করবে। নেক্সট আর মাত্র 4টি শহর রয়েছে, এগুলো থেকে জাস্ট মনে রাখবে কি, দেখো মান্ডা। অবস্থান জম্মু কাশ্মীরে। সিন্ধু সভ্যতার সব থেকে উত্তরতম স্থান হচ্ছে কি? মান্ডা। তারপর দেখো দৈমাবাদ। অবস্থান মহারাষ্ট্রে। সিন্ধু সভ্যতার একদম দক্ষিণতম শহর বা স্থান হচ্ছে দৈমাবাদ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 4টে যে শহর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পরীক্ষাতে প্রশ্ন আসে যে উত্তরতম স্থান কোনটা।
চারটে অপশনের মধ্যে মান্ডা থাকবে, করতে হবে মান্ডা। দক্ষিণতম স্থান কোনটা? চারটে অপশন থাকবে, সেখান থেকে করতে হবে তোমাকে দাইমাপাদ উত্তর। সিমিলারলি দেখো আলমগীরপুর, যেটি অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে, এবং এটা হচ্ছে সিন্ধু সভ্যতার পূর্বতম স্থান, ইস্টার্ন মোস্ট। তারপর দেখো সুতকা কেন্ডর, যেটা আফগানিস্তানে রয়েছে, আফগানিস্তান এবং যে ইরান রয়েছে তার একদম বর্ডার লাইনে বলতে পারো, এবং এটা হচ্ছে সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান, এবং এটিও একটি বন্দর শহর ছিল। ওই সুতকা কেন্ডর এটাও হচ্ছে বন্দর শহর। বন্দর শহর কি কি পেলাম তাহলে? লোথাল পেলাম, সাথে সুতকা কেন্ডর পেলাম, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর শহর কোনটা? সেটা হচ্ছে লোথাল। তো দেখো ছবির মাধ্যমে দেখে নাও, নর্দার্ন মোস্ট হচ্ছে মান্ডা জম্মু কাশ্মীরে, সাউদার্ন মোস্ট হচ্ছে দাইমাবাদ। দূরত্ব কত? প্রায় 1400 কিলোমিটার। পূর্বতম যে স্থান সেটা হচ্ছে আলমগীরপুর ইউপি, এবং সুতকা কেন্ডর যেটা পাকিস্তান বা বলতে পারো আফগানিস্তান বর্তমানে, সেটা হচ্ছে 1550 কিলোমিটার। তো এত বিশাল এরিয়া জুড়ে, এবং মাঝখান থেকে এটা হচ্ছে কি ইন্ডিয়া এবং পাকিস্তানের হচ্ছে বর্ডার, এবং এখান থেকে যাচ্ছে কি সিন্ধু নদ। তো সেই সিন্ধু নদকে উদ্দেশ্য করেই, বা বলতে পারো সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলকে উদ্দেশ্য করেই এই সিন্ধু ভ্যালি সভ্যতা বা সিন্ধু উপত্যকা সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমরা দেখব নগর পরিকল্পনা এবং তাদের যে নগর কাঠামো, তারা কি ধরনের বাড়ি ঘর বাঁধত সেই ব্যাপারে আমরা দেখার চেষ্টা করব। দেখো আমরা আগেই দেখেছি প্রথম ক্লাসে যে সিন্ধু সভ্যতা ছিল আরবান একটি নগর, অর্থাৎ শহর কেন্দ্রিক নগর। অর্থাৎ দেখো সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, কোনো রকম রুরাল নয়, গ্রামীণ নয়, এটা হচ্ছে শহুরে একটি সভ্যতা। নগরগুলির মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারো ছিল সব থেকে উল্লেখযোগ্য, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। তারপর দেখো আয়তকার নগরগুলি ছিল দুটি ভাগে বিভক্ত। কি? দেখো পশ্চিমাংশে বা পশ্চিম ভাগে একটি উঁচু এলাকায় ছিল চারিদিকে দেয়াল বেষ্টিত ইটের তৈরি দুর্গ বা সিটাডেল, যেখানে থাকতো সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের আবাসস্থল, প্রশাসনিক এবং ধর্মীয় ভবনগুলি। দেখো ডান দিকে যে ছবিটা রয়েছে সেটা একটা শহরের ছবি দেওয়া রয়েছে, মহেঞ্জোদারোর ছবি দেওয়া রয়েছে, এবং শহরগুলো কিভাবে হতো বা নগরগুলো কি কি আকারের হতো? আয়তকার হতো। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ মূলত একটা আয়তকারের মতোই প্রায়। ঠিক আছে, এবং তার পশ্চিম দিকে কি থাকতো? দেখো দেয়াল বেষ্টিত। দেখো এইখানে এই যে শহরটা দেখা হচ্ছে সেটাকে যেন মনে হচ্ছে দুটো ভাগে ভাগ হয়েছে। এই অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা দেখো একটা মোটা মতো দেয়াল দ্বারা বেষ্টিত, যেখানে থাকতো সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা, প্রশাসনিক এবং ধর্মীয় যে সমস্ত ব্যক্তিবর্গরা থাকতো তারা এইখানে থাকতো, এবং এইগুলো হচ্ছে কি ইটের তৈরি দুর্গ। আর সাধারণ মানুষদের জন্য নিচের শহরাঞ্চল। দেখো বাকি যে অংশটা এটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য নিচের শহরাঞ্চল বা উপনগরী। এই অংশ দাবার বোর্ডের মতো ওয়ার্ডে বিভক্ত ছিল। দেখো ছোট ছোট ওয়ার্ড, এইখানে একটা ওয়ার্ড, এইখানে একটা ওয়ার্ড, এইখানে একটা ওয়ার্ড, ঠিক যেমন এখনকার বর্তমানে আমাদের নগর পরিকল্পনা বা শহরগুলোকে তৈরি সেইভাবেই তৎকালীন সময়েও এই সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল। এবং সমাধি ক্ষেত্রগুলো সাধারণত শহরের বাইরে অবস্থান করত। সমাধি ক্ষেত্রগুলো এই যে টোটাল যে শহরটা দেখতে পাচ্ছি এই শহরের বাইরে অবস্থান করত। দেখো রাস্তা কিভাবে তৈরি ছিল রাস্তা। দেখো শহরের রাস্তাগুলি উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। তোমরা যদি এই ছবিটা দেখো ভালো করে দেখো, একদম মাঝখান থেকে একটা রাস্তা গেছে, আবার এই দিক থেকে একটা রাস্তা গেছে, অর্থাৎ উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। নগরের রাস্তাগুলি ছিল সোজা, প্রস্থে 9 ফুট থেকে 35 ফুট পর্যন্ত চওড়া, অর্থাৎ রাস্তাগুলো ছিল খুবই চওড়া চওড়া রাস্তা। এবং দেখো নিচে এখানে ছবি দেওয়া রয়েছে, খুব চওড়া চওড়া রাস্তা, এবং রাস্তাগুলো ছিল একদম স্ট্রেট, আঁকা বাঁকা নয়। ঠিক আছে, রাস্তাগুলো ছিল সোজা, প্রস্থে 9 ফুট এবং 9 ফুট থেকে 35 ফুট পর্যন্ত চওড়া বিভিন্ন ক্ষেত্রে, এবং দৈর্ঘ্যে কোনো কোনো ক্ষেত্রে আধ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল, অর্থাৎ প্রচুর লম্বা লম্বা রাস্তা। এবং এখানে দেখো একটা এরিয়াল ভিউ দেওয়া হয়েছে উপর থেকে, যেখানে দেখো একটা রাস্তা দেখানো হচ্ছে, এই যে সোজা রাস্তা চলে গেছে, একদম সোজা রাস্তা চলে গেছে, এবং এই চওড়াটাও কিন্তু বেশ চওড়া, 9 থেকে 35 ফুট পর্যন্ত, কোথাও বেশি চওড়া কোথায় একটু কম চওড়া, কিন্তু রাস্তাগুলো খুব সুন্দরভাবে নির্মিত ছিল। তারপর দেখো ছোট ছোট সরু গলিপথ প্রধান রাস্তার সঙ্গে সমকোণে এসে মেশে। অর্থাৎ দেখো আগের ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে মাঝখান থেকে এইগুলো হচ্ছে
প্রধান রাস্তা, কিন্তু তার মধ্যে থেকে ওই ছোট ছোট যে গলি রাস্তাগুলো সেগুলো সমকোণে এসে রাস্তার সাথে বা প্রধান নগরে মানে প্রধান রাস্তার সাথে এসে মিশছে। দেখো এইখানটাও একটা বুঝতে পারবে, এইটা হচ্ছে প্রধান রাস্তা, মাঝখান থেকে যেটা গেছে এটা হচ্ছে প্রধান রাস্তা। দেখো নিচের দিকে একটা গলি রয়েছে, এই যে গলিটা, এই গলিটা এসে সমকোণে মানে 90 ডিগ্রি কোণে এসে মিশছে, এবং মানে সমস্ত এই গলিগুলোই প্রায় 90 ডিগ্রি কোণে এসে রাস্তার সাথে মিশতো। একদম প্ল্যান মাফিক শহর তৈরি করা ছিল। আচ্ছা, পোড়া ইট, চুন সুরকি, বালি পাথর দিয়ে রাস্তাগুলি তৈরি ছিল। তাহলে রাস্তা কি কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট, চুন সুরকি, বালি পাথর, এগুলো দিয়ে এই রাস্তাগুলো নির্মিত ছিল তৎকালীন সময়। এবার দেখব গৃহ নির্মাণ পরিকল্পনা, অর্থাৎ হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো বা অন্যান্য যে সমস্ত শহরগুলো আবিষ্কৃত হয়েছে সেখান থেকে যে ধরনের বাড়ি আবিষ্কৃত হয়েছে সেগুলো একটু দেখে নেব। দেখো, রাস্তার দুধারে ছিল বড় বড় 3 তলা পর্যন্ত বাড়ি, অর্থাৎ তখনকার দিনেও কিন্তু যে দোতলা 3 তলা বাড়ির তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে। ছাদ ফেলা বাড়ি, এবং ছাদ ফেলা বাড়ি আমরা কোথায় দেখতে পেয়ে থাকি? মূলত শহরাঞ্চলেই দেখতে পেয়ে থাকি। তো সেই দিক থেকেই মনে করা হচ্ছে যে এই সিন্ধু সভ্যতা একটা শহুরে সভ্যতা ছিল, এবং এর আরো অনেক কিছু নমুনা পাওয়া যাবে, ম্যানহোল পাওয়া যাবে, ভালো জল নিষ্কাশন ব্যবস্থা পাওয়া যাবে, যেগুলো দেখে মনে করা হচ্ছে এটা একটা কোনো গ্রামীণ নগর নয়, এটা একটা শহুরের সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। দেখো, হরপ্পা এবং মহেঞ্জোদারোতে দেখা যায় আগুনে পোড়ানো ইটের বাড়ি। পরীক্ষায় প্রশ্ন আসে, সিন্ধু সভ্যতার যে বাড়িগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো কিসের তৈরি বাড়ি? সেগুলো হচ্ছে আগুনে পোড়ানো বাড়ি। তারপর দেখো, এছাড়াও লোথাল এবং কালীবঙ্গানের যে সমস্ত বাড়িগুলো আবিষ্কৃত হয়েছে সেখানে রোদে পোড়ানো ইটের বাড়ি তৈরি হয়েছে, অর্থাৎ বার্ন ব্রিক্স, অর্থাৎ ইটের তৈরি, পোড়ানো ইটের তৈরি, সেটা আগুনে হোক বা রোদে হোক, মোটামুটি বার্ন ব্রিক্স বা পোড়ানো ইটের তৈরি হচ্ছে সমস্ত ঘরবাড়ি ছিল। সিন্ধুবাসী কাঠের তৈরি দরজা ব্যবহার করত, কিন্তু জানালার কোনো ব্যবস্থা ছিল না। ঘরে দরজা পাওয়া গেলেও জানালার সেই রকম কোনো মানে নিদর্শন আবিষ্কৃত হয়নি, জানালার কোনো ব্যবস্থা ছিল না। তাহলে কিভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল? দেখো, দেওয়ালের উপরে ছিদ্র দিয়ে আলো এবং বাতাসের প্রবেশের ব্যবস্থা ছিল। জানালার মতো বড় বড় জানালা নয়, বরং কিছু কিছু ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল যার মাধ্যমে আলো এবং বাতাস ঘরের মধ্যে প্রবেশ করত। প্রত্যেক বাড়িতে রান্নাঘর এবং উঠোনের জন্য স্থান সংরক্ষিত ছিল। প্রত্যেকটি বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা ছিল, অর্থাৎ প্রত্যেকটা বাড়ি এখনকার দিনে যেমনটা দেখতে পাওয়া যায় প্রত্যেকটা বাড়ি পাঁচিল দিয়ে বেষ্টিত, সেই রকম সিন্ধু সভ্যতার শহরগুলোতেও প্রত্যেকটি বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা ছিল। আচ্ছা, বেশিরভাগ বাড়ি 2 কক্ষ বিশিষ্ট হলেও বেশি কক্ষ বিশিষ্ট বাড়িও আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ 2 কামরা বিশিষ্ট বাড়ি সব থেকে বেশি আবিষ্কৃত হয়েছে, কিন্তু যাদের একটু বলতে পারো ধন সম্পত্তি বেশি ছিল সেরকমটাই মনে করা হচ্ছে তাদের কিন্তু বেশি কক্ষ বিশিষ্ট বাড়িও পাওয়া গেছে। তারপর দেখো, শহরের গরিব এবং খেটে খাওয়া মানুষ ছোট ছোট অস্বাস্থ্যকর কুঁড়ে ঘরে বাস করতো, ঠিক এখনকার দিনে যেমন আমরা বস্তি বলে থাকি, যেখানে অস্বাস্থ্যকর কুঁড়ে ঘর থাকে এবং খেটে খাওয়া গরিব মানুষরা সেখানে বসবাস করতে বাধ্য হন। তো সিমিলারলি ওই রকম আমরা সিন্ধু সভ্যতাও দেখতে পেয়েছি। দেখো, পাথরের তৈরি বাড়ির নিদর্শন পাওয়া যায়নি। পরীক্ষা কিন্তু অপশানে পাথরও থাকবে। পাথরের তৈরি বাড়ি আমরা কখন দেখেছি? সেই প্রি হিস্ট্রিক এজের সময় পাথরের তৈরি কিছু গুহার মধ্যে যখন মানুষজন থাকতো তখন দেখেছি, কিন্তু পাথরের তৈরি বাড়ি আমরা সিন্ধু সভ্যতায় দেখতে পাইনি। কি দেখেছি? পোড়ানো ইটের তৈরি। তারপর দেখো, বাড়িগুলোতে কোনো লোহার নিদর্শন পাওয়া যায়নি, লোহার নিদর্শন পাওয়া যাবেও না, কেননা আমরা প্রথম ক্লাসে সিন্ধু সভ্যতার যে সময়কাল দেখেছি সেটা লৌহ যুগের অনেক আগের একটি সময়কাল। লোহা আবিষ্কার হচ্ছে কত সালে? 1000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। আর তার আগেই তাম্রপ্রস্তর যুগে এই সিন্ধু সভ্যতার ধ্বংস হয়ে যাচ্ছে, লোহা আবিষ্কারের আগেই। তো এখান থেকে এটাও প্রমাণিত হচ্ছে যে সিন্ধু সভ্যতা লৌহ যুগের নয়, এবং লোহার আবিষ্কার সিন্ধু সভ্যতার পরে হয়েছে, যেহেতু সেখানে কোনো লোহার নিদর্শন পাওয়া যায়নি। নেক্সট দেখো, জল নিষ্কাশন ব্যবস্থা কেমন ছিল। দেখো, প্রতিটি বাড়ির শৌচাগারের জল ও বৃষ্টির জল রাস্তার নিচ দিয়ে বড় নর্দমায় নিষ্কাশনের ব্যবস্থা ছিল, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে যে শৌচাগারের জল এবং বৃষ্টির ফলে যে জল রাস্তায় পড়তো সেইগুলো কি বড় একটা নর্দমা। দেখো, এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে রাস্তার হচ্ছে নিচে বা ধারে এরকম নর্দমা করা থাকতো, ঠিক আছে। এবং দেখো, এটা হচ্ছে মেন নর্দমা, আর এটা হচ্ছে বাড়ির মধ্য থেকে যে নর্দমার বা শৌচাগারের জল সেটা এসে মিশত মেন নর্দমাতে। বাড়ির দূষিত জল নর্দমা দিয়ে এসে
রাস্তায় ঢাকা দেয়া বাঁধানো নর্দমায় পড়তো। ঠিক আছে, তারপর দেখো নর্দমাগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকা ম্যানহোলের ব্যবস্থা ছিল। জনগণের জন্য রাস্তাতে কূপও খনন করা হতো। এই দেখো এখানে কূপ খনন করা হয়েছে একটা। ঠিক আছে, তো খুবই বেশ উন্নত মানের জল ব্যবস্থা আমরা দেখতে পেয়ে থাকি। এছাড়াও আমরা দেখেছি প্রথম ক্লাসে ধোলাভিরাতে খুব হাই লেভেলের রিজার্ভার সেখানে আবিষ্কৃত হয়েছে এবং জল নিষ্কাশন ব্যবস্থাও খুব সুন্দর ছিল এই সিন্ধু সভ্যতাতে। তারপর দেখো সামাজিক জীবন কেমন ছিল সিন্ধু সভ্যতার মানুষজনদের। দেখো নাগরিক জীবনে বৈদিক যুগের মতো বর্ণপ্রথা চালু না থাকলেও চারটি ভিন্ন ভিন্ন শ্রেণী ছিল। আমরা নেক্সট ক্লাসে ইতিহাসে যেটা পড়বো সেটা হচ্ছে বৈদিক যুগ, এবং আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি ইতিহাসে যে বৈদিক যুগে মূলত চারটে বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো এটা বৈদিক যুগে প্রচলিত ছিল, কিন্তু সিন্ধু সভ্যতায় এইরকম কোনো বর্ণপ্রথা প্রচলিত ছিল না। তবুও এই যে শহরগুলো আবিষ্কৃত হয়েছে, শহরের স্ট্রাকচার যেমন সেই অনুযায়ী বলা যাচ্ছে যে চারটি ভিন্ন শ্রেণী ছিল এইখানেও। প্রথম শ্রেণীতে শাসক থাকতো, মানে রাজা বলতে গেলে, পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষী। দ্বিতীয় শ্রেণীতে থাকতো যোদ্ধা, তৃতীয় শ্রেণীতে ছিল ব্যবসায়ী, শিল্পী, কারিগর, এবং চতুর্থ শ্রেণীতে ছিল কৃষক, জেলে, তাঁতি, মিস্ত্রি, গৃহকর্মী, অর্থাৎ শ্রমজীবী সম্প্রদায়ের মানুষজনরা। ঠিক বৈদিক যুগের মতোই, কিন্তু বৈদিক যুগে যেমন বর্ণপ্রথা একদম ক্যাটাগরাইজ করা ছিল, কিন্তু এইখানে এইরকমটা দেখা যেত না। এইটা মূলতই বলা যাচ্ছে ওই শহরের যে নকশা বা শহরের যে স্ট্রাকচার যেমনটা আবিষ্কৃত হয়েছে নগর পরিকল্পনা, সেই অনুযায়ী এই চারটি শ্রেণীতে ভাগ করছে ঐতিহাসিকরা। তারপর দেখো সিন্ধু জনগণের জীবনযাত্রার মান খুব উন্নত ছিল। তাদের প্রধান খাদ্য ছিল গম, যব, তরি তরকারি এবং খেজুর। যে সমস্ত খাদ্য উপাদান আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতা থেকে, সেখান থেকে মূলত গম বেশি পাওয়া গেছে, যব পাওয়া গেছে, খেজুর পাওয়া গেছে। তাছাড়াও তাদের খাদ্য তালিকায় ছিল মাছ, মাংস এবং ডিম। আচ্ছা, সুতি বস্ত্র ছিল তাদের প্রধান পোশাক। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু বস্ত্র পরিধান করত, এবং সুতি বস্ত্র যেটা হচ্ছে তুলোর দ্বারা তৈরি হতো। ঠিক আছে, এবং তুলো প্রথম ব্যবহার গোটা বিশ্বের মধ্যে সেটা এই সিন্ধু সভ্যতার মানুষজনরা শুরু করেছিল। ঠিক আছে, তুলোর ব্যবহার প্রথম কোন সভ্যতার মানুষজনরা শুরু করে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। দেখো পুরুষেরা নিম্নাংশে ধুতির মতো কাপড় এবং উপরিভাগে সুতা দিয়ে তৈরি চাদর পরিধান করত, আর নারীদের জন্য বরাদ্দ ছিল 2 প্রস্থ কাপড়। ঠিক আছে, তো এই ধরনের তারা সামাজিক জীবন পরিচালনা করতো এবং বস্ত্র পরিধান করতো। তাদের খাদ্য অভ্যাস দেখো গম, যব, তরি তরকারি, খেজুর, মাছ, মাংস। ওকে, এছাড়া দেখো শীতের দিনে তারা পশমের পোশাক পরতো, পশুপালন করতো, সেই পশু থেকে তারা লোম সংগ্রহ করত এবং সেইখান থেকে তারা পশমের পোশাকও তৈরি করত। তারপর দেখো নারী পুরুষ উভয় অলংকার পরতো, অর্থাৎ গহনা পরতো। তার নিদর্শন তো আমরা অলরেডি প্রথম ক্লাসে দেখেছি, বিভিন্ন ধাতু, মূল্যবান ধাতু, ল্যাপিস ল্যাজুলি, অর্থাৎ বিভিন্ন অলংকার সেখান থেকে আবিষ্কৃত হয়েছে। কি কি ব্যবহার করতো দেখো, কণ্ঠহার, চুল বাঁধার অলংকার, বাহুর অলংকার, আংটি ও চুড়ি। নারী পুরুষ উভয়ই পরতো, শুধুমাত্র যে নারী বর্তমানে ম্যাক্সিমাম অলংকার নারীরাই পরে, কিন্তু তৎকালীন সময় নারী এবং পুরুষ দুইজনই এই অলংকারগুলো ব্যবহার করত। দেখো কোমর বন্ধ, নাক ছবি, কানের দুল এবং নুপুর কেবল মেয়েরাই পরতো। ঠিক আছে, মেয়েদের জন্য কিছু স্পেসিফিক অলংকার ছিল যেগুলো শুধুমাত্র মেয়েরাই পরতো। তারপর দেখো সিলমোহরের চুলের কাঁটা, চিরুনির ছবি পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে কি তৎকালীন যুগের মানুষরা চুলের কাঁটা ব্যবহার করতো এবং চিরুনি ইউজ করতো। এমনকি এখানকার লোকেরা বিভিন্ন ধরনের সুরমা, তারপর দেখো ফেস পাউডার, লিপস্টিকের নিদর্শন পাওয়া গেছে। অলরেডি আমরা গত ক্লাসের চানহুদারোতে লিপস্টিক পাওয়া গেছে, তার আমরা নিদর্শন দেখেছি। তারপর দেখো ফেস পেইন্ট এবং সুগন্ধি ব্যবহার করতো, যা বাইরেও রপ্তানি করা হতো। মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য চলতো, তো সেই সমস্ত এরিয়া থেকে এই ধরনের জিনিসপত্র আবিষ্কৃত হয়েছে এবং মনে করা হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আদান প্রদান করতো, সাথে এখানকার লোকেরা এই সমস্ত ব্যবহারও করতো। তারপর দেখো সিন্ধু জনগণ যেসব জিনিস ব্যবহার করতো তার মধ্যে মাটির তৈরি নানা বাসন, যেমন থালা, জালা, কলসি, বাটি ইত্যাদি প্রধান। আর কখনো কখনো এইসব মাটির পাত্রে নানা রকম আলপনা আঁকা থাকতো।
ঠিক আছে, তারা কি ধরনের পোশাক পরতো, কিরকম অলংকার পরতো, কি কি ইউজ করতো, তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো কেমন, সেগুলো কিন্তু আমরা দেখলাম এই স্লাইডে। এছাড়া দেখো, এছাড়া তামা, রূপো, ব্রোঞ্জ, চীনামাটির তৈরি জিনিসপত্র পাওয়া গেছে সিন্ধু সভ্যতার হচ্ছে নিষ্কাশনের সময়। তারপর দেখো, ছুরি, হাতির দাঁত অথবা হাড়ের তৈরি চিরুনি, কাস্তে, কুড়ুল, চার চৌকো চার চৌকো পাথর, চার চৌকো পাথর মানে হচ্ছে চৌকো চৌকো ধরনের পাথর, যেগুলো ওজন পরিমাপের কাজে ব্যবহৃত হতো। তো সিন্ধু সভ্যতার সামাজিক জীবন বুঝতেই পারছো কি রকম ছিল। একটা নগরে যা যা থাকার কথা, তো এখনকার দিনের মতো তো এত অ্যাডভান্স নয়, কিন্তু তৎকালীন সময় অনুযায়ী বেশ অ্যাডভান্স ছিল। এবং তারা ধাতুর ব্যবহার জানতো, তামা, রূপ, ব্রোঞ্জ, চীনা, যদিও লোহার আবিষ্কার তখন হয়নি, তো সেই জন্য লোহার এখানে দেখবে একটা জায়গাতেও লোহার কোনো রকম নিদর্শন নেই। এছাড়া ছুরি, ছুরি মিনস হচ্ছে তামার ছুরি, হাতির দাঁতের তৈরি ছুরি, এগুলো ব্যবহার করতো এবং ওজন মাপার জন্য চার চক্ষু পাথর। আচ্ছা, সিন্ধু জনগণ লেখাপড়া জানতো। লেখাপড়া না জানলে ওজন মাপতে পারবে না। তারা কোণের পরিমাপ করতে জানতো, আমরা গত ক্লাসে দেখেছি। তারপর দেখো, যার প্রমাণ হচ্ছে লিপি। এছাড়াও আমরা দেখেছি ব্রষ্টভেদন প্রকৃতির লিপি আবিষ্কৃত হয়েছে। সেই লিপি, যদিও সিন্ধু লিপির পাঠোদ্ধার আজ পর্যন্ত কিন্তু সম্ভব হয়নি, অর্থাৎ সিন্ধু লিপিতে কি যে লেখা রয়েছে তার পাঠোদ্ধার কিন্তু আজ পর্যন্ত সেইভাবে আবিষ্কৃত মানে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু যেহেতু লিপি আবিষ্কৃত হয়েছে, সেইখান থেকে মনে করা হচ্ছে যে সিন্ধু জনগণ লিখতে পড়তে জানতো। তারপর দেখো, কালীবঙ্গান থেকে প্রাপ্ত ভাঙা মৃৎ পাত্রের টুকরোই পাওয়া লেখা থেকে প্রমাণিত হয়েছে তারা ডান দিক থেকে বামে এবং বাম থেকে ডানে উভয় দিকেই লেখা প্রচলিত ছিল, এবং এই পদ্ধতিকে ব্রষ্টভেদন প্রকৃতির বলা হয়ে থাকে। আমি বলেছিলাম ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, মানে এইরকম ভাবে যে লেখার ধরন, এইরকম ভাবে লেখার ধরন, এটাকে বলা হচ্ছে ব্রষ্টভেদন। আমরা বর্তমানে কি বলি, কি সব বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে লাইন শেষ, আবার বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে। তো এইভাবে তৎকালীন সময়ে লেখা হতো। তারপর দেখো, আচ্ছা, এই লিপির সঙ্গে সুমেরীয়, এলামীয়, হিট্টাইট, মিশরীয়, তারপর দেখো ক্রুটীয়, ব্রাহ্মী, সংস্কৃত প্রভৃতি বহু লিপির সাদৃশ্য লক্ষ্য করা যায়। তারপর দেখো, মৃতদেহ সৎকার। সিন্ধু জনগণ মৃতদেহ কবর দিত। আমরা দেখেছি গত ক্লাসে যে প্রচুর কবরস্থান আবিষ্কৃত হয়েছে হরপ্পা থেকে, যেখানে নামকরণ করা হয়েছে বিভিন্ন কবরস্থানের। তবে কখনো মৃতদেহের কঙ্কাল, আবার কখনো মৃতদেহ দাহ করে তার ছাই কবর দেওয়া হতো। ওকে, তারপর দেখো, খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে দেহাবশেষ, এটা দেহা হবে, দেহাবশেষ পশু পাখি দিয়ে খাওয়ানোর পর সমাধিস্থ করা হয়েছে। এমনও নিয়ম প্রচলিত ছিল যে দেহাবশেষ আগে পশু পাখি খাবে, তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে কবর বা সমাধিস্থ করা হবে। আচ্ছা, কবরের মধ্যে মৃতের ব্যবহার্য প্রিয় জিনিসগুলো দেয়া হতো। এছাড়া দেখো, আমোদ প্রমোদের কি ব্যবস্থা ছিল। হরপ্পাবাসীদের মধ্যে ইনডোর এবং আউটডোর উভয় ধরনের খেলাই প্রচলিত ছিল। তারা নাচ গান করতো। নলাকার এবং শঙ্কাবাকার পাশার ঘুঁটি থেকে প্রমাণিত হয় হরপ্পায় জুয়া খেলা, অর্থাৎ যেটাকে জুয়া খেলা মিনস হচ্ছে দাবা, ঠিক আছে, চেস, চেস খেলার প্রচলন তৎকালীন সময়ে ছিল। ওকে, তো এই ছিল সম্পূর্ণ সামাজিক তাদের জীবনযাত্রা। দেখো এখানে এই যে মৃৎ শিল্পী বা শিল্প বা কারুশিল্প যে আবিষ্কৃত হয়েছে, যে মৃৎ পাত্র, সেখানে আলপনা আকার রয়েছে, বিভিন্ন সিল আবিষ্কৃত হয়েছে। ওকে, নেক্সট যে টপিকে চলে যাব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার জীবিকা কি ছিল, কিভাবে তারা জীবন নির্বাহ করত। দেখো, কৃষি। সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক হলেও কৃষি ছিল সিন্ধু আদিবাসীদের প্রধান জীবিকা। তখন তো আর ইন্ডাস্ট্রি ছিল না, কলকারখানা তো ছিল না এখনকার মতো, তো বাধ্য তাদের কৃষিকাজই করতে হবে। কিন্তু তাদের নগর কেন্দ্রিক হলেও তাদের কিন্তু প্রধান জীবিকা ছিল সেটা হচ্ছে কৃষি। তো পরীক্ষা কিন্তু এটা প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার মানুষজনদের প্রধান জীবিকা কি ছিল, সেটা হচ্ছে কৃষি। দেখো, হরপ্পা গ্রামগুলি, এখানে গ্রাম বলার থেকে সব থেকে ভালো হবে শহর, শহরগুলি বেশিরভাগই প্লাবিত সমভূমির নিকটে অবস্থিত, এবং গোটা সভ্যতাটাই কি সিন্ধু নদের তীরে অবস্থিত রয়েছে এবং অন্যান্য নদীর তীরে। তো পর্যাপ্ত খাদ্য শস্য উৎপাদন তারা করত। কি কি তারা চাষ করতো দেখো, গম, বার্লি, রাই, মটরশুঁটি, তিল, মুসুর ডাল, ছোলা,
ও সরিষা উৎপাদিত হতো। গুজরাটে 60-20 থেকে বাজরা পাওয়া যায়, যদিও চালের ব্যবহার তুলনামূলকভাবে কম ছিল। অর্থাৎ চালেরও ব্যবহার হতো, ধানেরও ব্যবহার হতো, তার নিদর্শন আমরা পেয়েছি। তুষ আবিষ্কৃত হয়েছে, লোথাল থেকে ধান চাষের নিদর্শন আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক কম ছিল এই গম, বার্লি, বাজরা, মটরশুঁটি, তিল, মুসুর ডাল, ছোলা এবং সরিষার তুলনায়। আচ্ছা, সিন্ধুর লোকেরা তুলা উৎপাদনকারী প্রথম মানুষ ছিল। ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন আসে। তুলা উৎপাদনকারী প্রথম মানুষ সিন্ধুর লোকেরা। এর আগে আমরা মেহেরগড় সভ্যতা তুলা আবিষ্কার আমরা দেখেছি বা তুলার ব্যবহার দেখেছি। তো মূলত এই মেহেরগড় সভ্যতা এবং ঠিক তারপরেই সিন্ধু সভ্যতা ছিল তুলা উৎপাদনকারী পৃথিবীর মধ্যে প্রথম মানুষ। তখন কার্পাস চাষ তারা করত। তবে আখ চাষ অর্থাৎ সুগার কেন সম্পর্কে তারা জানতো না। পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে কোনটির উৎপাদন বা কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষরা জানতো না। এক, লোহার ব্যবহার, আর দ্বিতীয়ত হচ্ছে এই আখ চাষ অর্থাৎ সুগার কেনের সম্পর্কে তারা জানতো না। কৃষির পরে চলে যাব পশুপালন। দেখো, গরু, ছাগল, কুকুর, ষাঁড়, মোষ, ভেড়া, শুয়োর ছিল প্রধান গৃহপালিত পশু। দেখো, বিভিন্ন সিল এবং টেরাকোটা যে ভাস্কর্যের উপস্থাপনাগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলো থেকে ইঙ্গিত দেয় যে ষাঁড় পরিচিত ছিল। ষাঁড়ের যে সিলমোহর সব থেকে বেশি আবিষ্কৃত হয়েছে এবং প্রত্নতাত্ত্বিকরা দেখায় যে ষাঁড়গুলিকে লাঙল করার জন্য ব্যবহৃত হতো। স্বাভাবিক ষাঁড় দিয়ে মাটি কর্ষণ করা হতো, চাষ করা হতো। তারপর দেখো, বেশিরভাগ হরপ্পা স্থানগুলি আধা শুষ্ক জমিতে অবস্থিত। সেখানে সম্ভবত কৃষির জন্যই সেচের প্রয়োজন ছিল, অর্থাৎ সেচের যে প্রয়োজন বা সেচ ব্যবস্থারও এখানে নিদর্শন লক্ষ্য করা গেছে। নেক্সট দেখো, আফগানিস্তানের হরপ্পা সাইটে খালের চিহ্ন পাওয়া গেছে, তবে পাঞ্জাবে বা সিন্ধুতে সেরকমটা নয়। আচ্ছা, এগুলো এত ডিটেলসে না জানলেও চলবে, তবু আমি দিয়েছি একটু জানার জন্য। যদিও হরপ্পানরা কৃষিকাজ করতো, তবু পশুদেরও বড় আকারে লালন পালন করতো। অর্থাৎ শুধুমাত্র যে তারা কৃষিকাজ করতো এমনটা নয়, পশুদেরও তারা লালন পালন করতো। বিশেষ করে গরু, মোষ, ষাঁড়, কুকুর, ছাগল, ভেড়া এবং ভেড়ার এর লোম থেকে তারা পশমের পোশাক ইউজ করতো, ঠিক আছে। আচ্ছা, ঘোড়ার প্রমাণ পাওয়া যায় মহেঞ্জোদারোর উপরিভাগ থেকে, লোথালের পোড়ামাটির মূর্তি থেকে, এবং এছাড়াও ঘোড়ার হাড়ও আবিষ্কৃত হয়েছে সুরকটটা থেকে, যেটা আমরা গত ক্লাসে করেছি। তো ঘোড়ার ইউজ যে হতো তৎকালীন সময় সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তো পশুপালন সম্পর্কে আমরা দেখে নিলাম সিন্ধু সভ্যতার মানুষজনরা কি কি পশুপালনের সাথে যুক্ত ছিল। নেক্সট যে টপিক চলে যাবো সেটা হচ্ছে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য। দেখো, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য চলতো রাজস্থান, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে। আমরা দেখেছি সিন্ধু সভ্যতার যে সমস্ত শহরগুলো আবিষ্কৃত হয়েছে, রাজস্থানে তো অনেকগুলো, গুজরাটে, সৌরাষ্ট্রে, মহারাষ্ট্রেও কিছুটা একটাই পেয়েছি যেখানে দাইমাবাদ, পশ্চিম উত্তরপ্রদেশে পেয়েছি যেটা হচ্ছে আলমগীরপুর। তো সিন্ধু সভ্যতা নিজেদের যে সমস্ত শহরগুলো ছিল তাদের মধ্যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য চলতো, আর বিদেশি ব্যবসা বাণিজ্য চলতো অন্যান্য যে সমস্ত সভ্যতা তৎকালীন সমসাময়িক যে সভ্যতাগুলো ছিল, যেমন মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতা, মিশর সভ্যতা, ব্যাবিলন, পারস্য এবং বাহারিনের মধ্যে বিদেশে ব্যবসা বাণিজ্য চলতো। এবং ব্যবসা বাণিজ্য কিসের মাধ্যমে চলতো? মূলত স্থলপথেও চলতো এবং জলপথেও চলতো। লোথাল যেখানে বন্দর পাওয়া গেছে। দেখো, সিন্ধুবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল তুলো, কেননা সিন্ধুবাসীরা পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে প্রথম তুলা উৎপাদনকারী ব্যক্তিবর্গরা ছিল এবং তারা সেই তুলা রপ্তানি করত লোথাল বন্দরের মাধ্যমে। এই সমস্ত কন্টেম্পোরারি যে সমস্ত সভ্যতা ছিল সেইখানে। এছাড়াও গম, মটর, তৈলবীজ, বাসনপত্র, পুঁথি, টেরাকোটার মূর্তি, ময়ূর, লীলকান্ত পাথর, হাতির দাঁত, চিরুনি, বস্ত্র প্রভৃতি রপ্তানির দ্রব্য ছিল। আর আমদানি কি করতো? যেগুলো সিন্ধু সভ্যতাতে মানে তৈরি হতো না, কিন্তু সেই সমস্ত নিদর্শন সিন্ধু সভ্যতাতে পাওয়া গেছে এবং ঐতিহাসিকরা মনে করছে সেগুলো সিন্ধু সভ্যতার মানুষজনরা এই যে ব্যবসা বাণিজ্য করতো সেগুলো বিদেশ থেকে এখানে এসেছে। এবং সেই রকম কিছু দেখো, আমদানিকৃত মূল্যবান ধাতুগুলো হলে দেখো, যেমন সোনা। সোনা কোথা থেকে আসতো? আফগানিস্তান, পারস্য এবং দক্ষিণ ভারত থেকে। তামা, তামা দেখো পাওয়া যেত রাজস্থানের বিখ্যাত একটা তামার খনিও রয়েছে ক্ষেত্রী, যেখান থেকে এই সিন্ধু সভ্যতার মানুষজনরা প্রচুর পরিমাণে তামা নিষ্কাশন করত এবং ব্যবহার করত, এবং সেই ক্ষেত্রীটা যে খনি সেটা বর্তমান যুগেও ব্যবহৃত হচ্ছে এবং সেই খনিটা সেই সিন্ধু সভ্যতার থেকেই চলে আসছে। এছাড়া দেখো, বালুচিস্তান, আরব থেকে তামা আসতো।
টিন আসতো আফগানিস্তান এবং বিহার থেকে, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যাপিস লাজুলি। পরীক্ষায় প্রশ্ন আসে ল্যাপিস লাজুলি সিন্ধু সভ্যতার কোথা থেকে আসে, সেটা হচ্ছে শুধুমাত্র আফগানিস্তান থেকে। একদম ভিভিহাই করে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতাতে আবিষ্কৃত হওয়া ল্যাপিস লাজুলি কোথা থেকে আসতো, সেটা হচ্ছে আফগানিস্তান থেকে। এরপর দেখো টর্কওয়াইস পারস্য থেকে আসতো, সিসা আসতো পূর্ব বা দক্ষিণ ভারত থেকে, ঝিনুক আসতো সৌরাষ্ট্র দক্ষিণ ভারত থেকে, জেট পাথর এটাও এক ধরনের পাথর মধ্য এশিয়া থেকে আসতো, কার্নেলিয়ান ও এগেত সৌরাষ্ট্র থেকে আসতো। তো এইগুলো হচ্ছে বিভিন্ন আমদানিকৃত বস্তু যেগুলো সিন্ধু সভ্যতাতে ইউজ হতো এবং যেগুলো আবিষ্কৃত হয়েছে। তারপর দেখো যে সিলমোহরগুলো আবিষ্কৃত হয়েছে, সিলমোহরগুলি সম্ভবত বাণিজ্যের কাজে ব্যবহৃত হতো। সিন্ধু জনগণ মুদ্রার ব্যবহার জানতো না, ঠিক আছে, তৎকালীন সময় মুদ্রার প্রচলন ছিল না। তাহলে কিভাবে ব্যবসা বাণিজ্য করতো? বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো। অর্থাৎ 1 কিলো চাল আমি তোমাকে দেবো, তার বদলে তুমি কি দেবে, 2 কিলো গম দেবে। অর্থাৎ কিছু জিনিসের বিনিময়ের পরিবর্তে কোনো জিনিস নেয়া। তো বিনিময় প্রথার মাধ্যমে কেনা বেচা চলতো তৎকালীন সময়। পরীক্ষায় প্রশ্ন আসে, স্টার মার্ক করবে এই লাইনটিকে। আচ্ছা, ওজন তারা পরিমাপ করতে পারতো, অলরেডি জানি। তো ওজন ও পরিমাপের জন্য কিউবিক প্রথার প্রচলন ছিল, ঠিক আছে। বস্তুর ওজন মাপার জন্য নানা মাপের সুষম বাটখারা ব্যবহৃত হতো। তবে তারা দৈর্ঘ্য মাপার জন্য স্কেলের মতো লাঠি ব্যবহার করতো। অর্থাৎ লাঠিতে একটা প্যারামিটার তারা ইউজ করতো, সেই লাঠির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্য পরিমাপ করতো। এবং তাদের ওজন ছিল 16 ভিত্তিক, ঠিক আছে। অর্থাৎ 16, তারপর হচ্ছে 64, তারপরে 160, 320, 640, মানে 16র গুণিতকে এইগুলো হচ্ছে ওজন তাদের ছিল, এবং সেইভাবে তারা কি পরিমাপ করত। তো ওজন এবং পরিমাপ করত কিউবিক প্রথার মাধ্যমে। তারপর দেখো ব্যবসা বাণিজ্য চলতো স্থল এবং জলপথে, গরুর গাড়ি বা ষাঁড়ের গাড়ি, মহিষের গাড়ি যাই বলো না কেন। এছাড়া বলদের নিয়োগ করা হতো স্থলপথের জন্য, এবং জাহাজ ও নৌকার দ্বারা জলপথে ব্যবসা বাণিজ্য করা হতো। লোথাল আবিষ্কৃত হয়েছে বন্দর শহরে, এবং সেখানে জাহাজের টেরাকোটার মূর্তিও আবিষ্কৃত হয়েছে। ওকে, আর তারা আরব সাগরের উপকূলে নেভিগেশন অনুশীলন করত। তারপর দেখো তারা উত্তর আফগানিস্তানে একটি বাণিজ্য উপনিবেশ স্থাপন করেছিল, যা স্পষ্টতই মধ্য এশিয়ার সাথে বাণিজ্যকে আরো সহজ করে তুলেছিল। হরপ্পারা বা এখানে হরপ্পার লোকেদের বলা হচ্ছে লাপিস লাজুলিতে দীর্ঘ দূরত্বের বাণিজ্য চালিয়েছিল, যেটা হচ্ছে আফগানিস্তানে। অর্থাৎ আফগানিস্তান থেকে লাপিস লাজুলি তারা নিয়ে আসতো, এবং এর ফলে আফগানিস্তানে খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য উপনিবেশ গড়ে ওঠে, যা শাসক শ্রেণীর সামাজিক মর্যাদায় অবদান রাখে। অর্থাৎ ল্যাপিস লাজুলি খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান পাথর, ঠিক আছে। তো যেটা আফগানিস্তান থেকে নিয়ে আসা হতো, এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মূল্যবান পাথরগুলো কারা ইউজ করে, শাসক শ্রেণীর বা সামাজিক মর্যাদার অবদান, মানে স্ট্যাটাস মেনটেনের জন্য এই ল্যাপিস লাজুলিগুলো ব্যবহার করা করতো তখনকার দিনের শাসক শ্রেণীর বা উচ্চ একটু শ্রেণীর মানুষজনরা। দেখো নিচে এখানে দেওয়া রয়েছে একটা সুন্দর ছবি, এআই এর মাধ্যমে দেওয়া রয়েছে কিভাবে মানে মার্কেট এখানে ব্যবসা বাণিজ্য চলছে মার্কেটের মধ্যে। এছাড়াও কোন রুটের ট্রেড হতো সিন্ধু সভ্যতা, তার একটা ম্যাপ দেওয়া রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। মধ্য এশিয়া থেকে পুরো আফগানিস্তান হয়ে এখানে সিন্ধু সভ্যতার যে ব্যবসা বাণিজ্য সেখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে সুন্দরভাবে। নেক্সট টপিক চলে যাব, সেটা হচ্ছে কারুশিল্প। দেখো হরপ্পানরা ব্রোঞ্জের উৎপাদন এবং ব্যবহারের সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল। সিন্ধু সভ্যতার সময়কালটাই কি ব্রোঞ্জ যুগের ঠিক পরে, তাম্র এবং প্রস্তর যুগ, এবং অলরেডি তখন ব্রোঞ্জ আবিষ্কৃত হয়ে গেছে। তো ব্রোঞ্জের উৎপাদনের সাথে এবং তাদের ব্যবহারের সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল। রাজস্থানের ক্ষেত্রী তামার খনি থেকে তামা সংগ্রহ করা হয়েছিল, এবং টিন সম্ভবত আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল। টিন আরো বিহার থেকেও আসতো, ঠিক আছে। তো যাই হোক, তো রাজস্থানের ক্ষেত্রী থেকে তামা নিষ্কাশন করা হতো, এবং টিন আসতো আফগানিস্তান থেকে। বেশ কয়েকটি ব্যাপারে টেক্সটাইল ইমপ্রেশনও রয়েছে। টেক্সটাইলস মিনস হচ্ছে বস্ত্র বা সুতির যে কাজ। আমরা দেখেছি তুলা আবিষ্কার হয়েছে, তুলার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষরা করতো, এবং তারা সুতি বস্ত্র পরিধান করতো, নারী এবং পুরুষ উভয়। তো টেক্সটাইল ইমপ্রেশনও পাওয়া গেছে বেশ কয়েকটি শহর থেকে। আচ্ছা, বিশাল ইটের কাঠামো থেকে বোঝা যায় যে ইট তৈরি একটি গুরুত্বপূর্ণ কারুশিল্প ছিল। প্রত্যেকটা বাড়ি মানে পোড়া ইটের তৈরি, বৃহৎ যে স্নানাগার পাওয়া গেছে সেটা ইটের তৈরি, রাস্তাঘাট সমস্ত কিছুতেই
প্রচুর পরিমাণে পোড়া ইট তৈরি হতো। তো ইট তৈরি একটা গুরুত্বপূর্ণ কারুশিল্প ছিল তৎকালীন সময়ে। এটি রাজমিস্ত্রিদের একটি শ্রেণীর অস্তিত্বকেও প্রমাণ করে। তারপর দেখো হরপ্পানরা নৌকা তৈরি, মালা তৈরি, সিল তৈরির অনুশীলন করত। টেরাকোটা উৎপাদনও একটি গুরুত্বপূর্ণ কারুশিল্প ছিল, কেননা প্রচুর টেরাকোটার মূর্তি আবিষ্কৃত হয়েছে, লিপি আবিষ্কৃত হয়েছে, সিলমোহর আবিষ্কৃত হয়েছে। ওকে, তারপর দেখো স্বর্ণকাররা রূপা, স্বর্ণ এবং মূল্যবান পাথরের গয়না তৈরি করত। তারপর দেখো মৃৎশিল্পীরা চাকা সম্পূর্ণরূপে ব্যবহৃত হতো মৃৎশিল্প এতে, না হলে এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কলসি, যে মাটির পাত্র, এগুলো তৈরি হতো না। এগুলো আবিষ্কৃত হয়েছে মানে কি বলা যেতে পারে যে তারা চাকার ব্যবহার জানতো। হরপ্পারা নিজেদের নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত মৃৎশিল্প তৈরির করতো, যা চকচকে এবং উজ্জ্বল ছিল। অর্থাৎ তারা যে পাত্রগুলো তৈরি করতো বিশেষ এক মানে শিল্পের মাধ্যমে, যেগুলো খুব চকচকে এবং তার উপর আলপনা আঁকা থাকতো এবং খুব উজ্জ্বল ছিল। তো এই ছিল সিন্ধু সভ্যতার কারুশিল্প, যেখানে আমরা দেখে নিলাম তারা কি কি মানে কারুশিল্পের সাথে যুক্ত ছিল, সেগুলো একটা ইমপ্রেশন আমরা দেখে নিলাম। নেক্সট আমরা চলে যাবো প্রতিষ্ঠান। দেখো সিন্ধু সভ্যতায় খুব কম লিখিত উপকরণ আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। তো পণ্ডিতরা এখনো পর্যন্ত সিন্ধু সভ্যতার লিপি বুঝতে সক্ষম হয়নি। যতটুকু লিপি আবিষ্কৃত হয়েছে তার পাঠক ধরা হয়নি, আর লিপিও যে খুব বেশি পরিমাণে আবিষ্কৃত হয়েছে সেই রকমটাও নয়। যা আবিষ্কৃত হয়েছে ম্যাক্সিমামটা তাদের ব্যবহার করা জিনিসপত্র। তো ফলস্বরূপ সিন্ধু সভ্যতার রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলির প্রকৃতি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, কোনো হরপ্পা সাইটে কোনো মন্দির কিন্তু পাওয়া যায়নি। এত ঘর পাওয়া গেছে, বাড়ি পাওয়া গেছে, কিন্তু কোনো মন্দির পাওয়া যায়নি। সুতরাং পুরোহিতদের হরপ্পা শাসন করার সম্ভাবনা দূর করা যেতে পারে। অর্থাৎ মনে করা হচ্ছে যে কোনো ধর্মীয় ব্যক্তিবর্গ এই সভ্যতাকে পরিচালনা করতো না। তার উল্টে মনে করা হচ্ছে যে শাসক শ্রেণী বা বণিক শ্রেণী, যারা ব্যবসা বাণিজ্য বেশি করতো, তারাই কি এই সিন্ধু সভ্যতাকে মানে পরিচালনা করতো। তো হরপ্পা সভ্যতা সম্ভবত এক শ্রেণীর বণিক দ্বারা শাসিত হয়েছিল, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল। তারপর দেখো কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন যে হরপ্পা সমাজে কোনো শাসকও ছিল না, প্রত্যেকেই সমান মর্যাদা ভোগ করত। ওকে, তো এগুলো প্রত্যেকের এক একটা মতবাদ। যাই হোক, নেক্সট চলে যাব ধর্ম। আচ্ছা, মন্দির পাওয়া না গেলেও সেখানে কিন্তু ধর্ম মানা হতো বা ধর্মীয় কাজকর্ম চলতো, সেগুলো কিন্তু তার প্রমাণ পাওয়া গেছে। দেখো সিন্ধু জনগণের মধ্যে মাতৃপূজার প্রচলন ছিল। সিন্ধু উপত্যকার মূর্তিগুলিতে ধোঁয়ার চিহ্ন স্পষ্ট। মনে হয় দেবীকে প্রসন্ন করার জন্য ধূপ বা তেল দেয়া হতো এবং সামনে প্রদীপ জ্বালা হতো। আচ্ছা, তাদের উদ্দেশ্যে নরবলি দেয়া হতো এবং একটি সিলে নরবলির চিহ্ন আবিষ্কৃত হয়েছে। একটা সিল আবিষ্কৃত হয়েছে, যেটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম, মহেঞ্জোদারো থেকে পশুপতির যে সিল আবিষ্কৃত হয়েছে। সেখানে দেখো একটা সিলে বাঘ, হাতি, গন্ডার, মহিষ এবং হরিণ, কটা প্রাণী, পাঁচটা পশু দ্বারা পরিবৃত ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগ মূর্তি দেখা গেছে একটা সিলের মধ্যে, এবং মূর্তির মাথায় দুটো সিং আছে। অনুমান করা হয় যে সম্ভবত ইনি হলেন পশুপতি মহাদেব, কারণ হিন্দু ধর্মের ধারণায় শিব হলেন ত্রিমুখ, পশুপতি এবং যোগেশ্বর। তো একে মনে করা হচ্ছে কি, এই সিলের যে মূর্তিটাকে মনে করা হচ্ছে ইনি হচ্ছেন আদি শিব বা পশুপতি মহাদেব, যার চারপাশে বিভিন্ন পশু রয়েছে। বিশেষ করে পাঁচটা পশুর এখানে নাম বললাম: বাঘ, হাতি, গন্ডার, মহিষ এবং হরিণ। পশুপতি অর্থাৎ পশুদের প্রতি। তারপর দেখো মূর্তি পূজা ছাড়া শক্তির আরাধ্য রূপে পাথর, গাছ এবং জীবজন্তুর পূজাও প্রচলিত ছিল। যেমনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, ইউনিকর্নের সিল আবিষ্কৃত হয়েছে, মহিষের প্রচুর সিল আবিষ্কৃত হয়েছে। তো তাদের কাছে এই জীবজন্তুগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, যে কারণে তারা সিলের মধ্যেও তাদের ব্যবহার করতো এবং তারা হয়তো তাদের পুজো পার্বণও করতো। নেক্সট দেখো, মন্দিরের কোনো নিদর্শন পাওয়া যায়নি। এত ধর্মীয় কাজ চললেও কোন রকম মন্দির নির্মিত বা নিদর্শন পাওয়া যায়নি। আচ্ছা, হরপ্পাতে মহিলাদের অসংখ্য পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে। একটি মূর্তিতে একটি উদ্ভিদ একটি মহিলার ভ্রূণ থেকে বৃদ্ধি দেখানো হয়েছে। অতএব হরপ্পানরা পৃথিবীকে একটি উর্বর দেবী হিসাবে দেখেছিল। মিশরীয়রা যেভাবে নীল দেবী ইসিসের পুজো করতো, ঠিক সেইভাবেই এখানে মাতৃপুজো বা দেবীদের পুজো কিন্তু করা হতো। সিন্ধুর অঞ্চলের লোকেরা গাছ এবং প্রাণীদেরও পুজো করত। দেখো
এই যে সিলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশুপতি দেবের সিল, যেখানে মাঝখানে দেখো দুই সিং বিশিষ্ট একটা ধ্যানমগ্ন এবং ত্রিমুখ, সামনে একটা মুখ এবং দুদিকে দেখো দুটো মুখ রয়েছে, ত্রিমুখ বিশিষ্ট। তারপর দেখো যোগাসনে বসে রয়েছে এবং তার চারপাশে দেখো এইখানে রয়েছে বাঘ, এখানে রয়েছে হাতি, এখানে দেখো এটা হচ্ছে মহিষ, ঠিক আছে। নিচে দেখো দুটো হরিণ রয়েছে এবং আর একটা কি প্রাণী ছিল, গন্ডার, এই যে উপরে দেখো গন্ডার, ঠিক আছে। এবং এটাকে মনে করা হচ্ছে কি পশুপতি আদিদেবের মূর্তি বা সিল। এছাড়া দেখো ইউনিকর্নের মূর্তি আবিষ্কৃত হয়েছে, নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে। ওকে, তো সিন্ধু সভ্যতার ধর্ম কি ছিল বা ধর্মীয় কাজকর্ম তৎকালীন সময়ের মানুষজনরা কি রকম করতো তার একটা আমরা ঝলক এখান থেকে দেখে নিলাম। নেক্সট এবার দেখবো সিন্ধু সভ্যতার পতন, কিভাবে পতন ঘটেছিল। দেখো খ্রিস্টপূর্ব 1700 সালের দিকে সিন্ধু সভ্যতার হ্রাস পেতে শুরু করেছিল। আমরা যে টাইম পিরিয়ডটা দেখেছিলাম গত ক্লাসে, 3200 থেকে 2600, 2600 থেকে ওই 1700 বা 1800, তারপরে সেই টাইম থেকে 1300 পর্যন্ত। তো এই খ্রিস্টপূর্ব 1700 বা 1800 সাল, এটা বিভিন্ন মানে ঐতিহাসিকদের মতবিরোধ রয়েছে। তো যাই হোক, মূলত এই 1700 সালের দিক থেকে সিন্ধু সভ্যতা হ্রাস পেতে শুরু করেছিল বা পতন হতে শুরু করেছিল, এবং পতনের পিছনে আসল কারণগুলো কিন্তু এখনো বিতর্কিত। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন লজিক দিয়ে থাকেন এই পতনের সম্ভাব্য কারণগুলো হিসাবে। দেখো, কারো মতে নাগরিক স্বাচ্ছন্দ্যের অভাব এই সভ্যতার পতন ডেকে এনেছিল, অর্থাৎ ধীরে ধীরে নাগরিক যে স্বাচ্ছন্দ্য সেটা অভাব দেখা যায় এই সভ্যতার মধ্যে, এবং ধীরে ধীরে মানুষজনরা এই কেন্দ্রকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, যার ফলে সিন্ধু সভ্যতাটা কি হয়ে পড়ে, মানে এটা ভেঙে পড়ে। অনেকের মতে প্রাকৃতিক বিপর্যয় যেমন অতিরিক্ত বৃষ্টি, বন্যা, অনাবৃষ্টি এই সভ্যতার ধ্বংসের প্রধান কারণ। বৃষ্টিপাতের তারতম্য, জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং ব্যাপক বৃক্ষচ্ছেদন ফলে অনেক মনে করে। এখন বর্তমানে দেখবে যে সিন্ধু সভ্যতার এরিয়াটা রয়েছে সেটা মূলত মরুভূমির মধ্যে অবস্থিত রয়েছে। রাজস্থান, পাকিস্তানের এই অঞ্চলগুলো, বালুচিস্তান, এই যে অঞ্চলগুলো, এটা মূলত একটা বলতে পারো মরুভূমি অঞ্চলে অবস্থিত রয়েছে। তো মনে করা হচ্ছে যে যেহেতু নগর কেন্দ্রিক শহর ছিল, সভ্যতাটাকে বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করা হয়েছে, জলবায়ুর প্রচুর ব্যাপক পরিবর্তন ঘটেছে, বৃষ্টিপাতের তারতম্য ঘটেছে, ফলে সভ্যতা বিনষ্ট হয়ে গেছে। আবার দেখো কেউ কেউ মনে করে নদীর গতিপথের পরিবর্তনের ফলে মরুভূমির সৃষ্টির মতো পরিস্থিতি এই সভ্যতার পতনের কারণ। বিভিন্ন জিওলজিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেখান থেকে প্রমাণিত হয়েছে যে সিন্ধু নদীর যে গতিপথ সেটা পরিবর্তন হয়েছে। তৎকালীন সময় সরস্বতী নদী ছিল, সেই সরস্বতী নদীরও গতিপথ পরিবর্তন হয়ে গেছে, ফলে মরুভূমির সৃষ্টি হয়েছে এবং সিন্ধু সভ্যতার পতন ঘটেছে। এবং আমরা মানে বন্যারও নিদর্শন কিন্তু এই সিন্ধু সভ্যতা দেখতে পাওয়া যায়। তো এটাও মনে করা হচ্ছে যে ব্যাপক যে বন্যা হয়েছে, বন্যার ফলে কিন্তু সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। তারপর দেখো কেউ কেউ মনে করেন ভূমিকম্প এই সভ্যতার পতন ডেকে এনেছিল। আর অনেকের মতো একদম লেটেস্ট যে ধারণা সেটা হচ্ছে বিদেশি শত্রু। এরপরেই আমরা যে মানে ক্লাসটা করবো সেটা হচ্ছে বৈদিক সভ্যতা, অর্থাৎ আর্যদের নিয়ে আমরা আলোচনা করব, এবং আর্যরা ভারতের বাইরে থেকে এসেছিলেন এই রকমটাই ম্যাক্সিমাম প্রত্নতত্ত্ববিদরা মনে করে থাকেন। তো বিদেশি শত্রু অর্থাৎ আর্যদের আগমন এই সভ্যতার পতনের অন্যতম কারণ, ঠিক আছে। তো এই সমস্ত কারণগুলো ছিল সিন্ধু সভ্যতার পতনের কারণ। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার সম্পূর্ণ ডেসক্রিপটিভ থিওরি ক্লাস, এবং এইভাবেই আমরা প্রত্যেকটা বিষয়, এটা তো আমরা ইতিহাসের একটা জাস্ট অধ্যায় তোমাদের ক্লাসটা আজকে করালাম। সিমিলারলি অন্যান্য যে মানে সাবজেক্ট রয়েছে অর্থাৎ পলিটি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন, স্ট্যাটিক জিকে, সমস্ত বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ এইভাবে থিওরি ক্লাস করানো হবে। এবং থিওরি এই যে করলাম, এই থিওরির উপর বেস করে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই প্রশ্নগুলোর আমরা তোমাদের প্রোভাইড করে থাকি সিবিটি স্টাইলে, অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট তোমরা পরীক্ষাতে দিয়ে থাকো সেই রকম ভাবে আমরা প্রোভাইড করি, এবং সেই প্রশ্ন উত্তরগুলো আবার ভিডিওর মাধ্যমে আমরা অ্যানালাইজ করে দিয়ে থাকি, ঠিক আছে। তো আশা করছি আজকের এই ক্লাসটা, যেটা ডেসক্রিপটিভ থিওরি ক্লাস করলাম ইতিহাসের সিন্ধু সভ্যতার উপর থেকে, সেই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের হয়ে গেছে যে সিআরপি একাডেমির ব্যাচ কোর্সে কি ধরনের আমরা থিওরি ক্লাস করে থাকি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের যে ব্যাচ কোর্স বর্তমানে রয়েছে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 2026
খুব শীঘ্রই এটির বিজ্ঞপ্তি আসতে চলেছে। এইখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে পার্ট এই রকমভাবে ক্লাস করানো হবে। এবং পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ, যেখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে সম্পূর্ণ এইভাবে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে। এবং এই সমস্ত নোটস তোমরা পিডিএফ স্টাইলে তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। ওকে, তো ডিসক্রিপশন বক্স দেখো এবং আমাদের সাথে যোগাযোগ করে এখনই যুক্ত হও পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য সঠিক পদ্ধতিতে। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।